আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমাদের এই লাইভ ক্লাসটি মোট 3টি ভিডিওতে থাকবে, অর্থাৎ আমরা চেষ্টা করব যে আপনাদেরকে এইচটিএমএল অর্থাৎ আপনাদের আইসিটি চ্যাপ্টার যেটা 4 এইচটিএমএল এর পূর্ণাঙ্গ প্রস্তুতি যাতে মাত্র 3টি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে হয়ে যায়। আমি চেষ্টা করব 2 ঘন্টার মধ্যে এই সম্পূর্ণ টিউটোরিয়ালটা তৈরি করার জন্য। আমি ভিডিওটা 3টা পার্টে দিব। আজকে ডে 1, আজকের প্রথম ভিডিও আমরা শুরু করব। এর আগে বলে নেই যে আসলে এত ভিডিও থাকতে ভিডিও করা কেন বা টিউটোরিয়াল করা কেন। কারণ ইন্টারনেটে অথবা ইউটিউবে অথবা ফেসবুক লাইভে যে ভিডিওগুলো আছে ম্যাক্সিমামগুলোতে অনেক লেন্দি প্রসেস, অনেকগুলা টিউটোরিয়াল একসাথে দেওয়া, এতগুলা আসলে সবারই বিরক্ত বোধ হয়। সবাই এতগুলো টিউটোরিয়াল একসাথে আসলে দেখাও যায় না। তা আমি চেষ্টা করব আসলে শর্টকাট 2 ঘন্টার ভিতরে এইচটিএমএল চ্যাপ্টার 4 যেটা আছে এইচটিএমএল এবং ওয়েব ডিজাইন, এই চ্যাপ্টারটা পুরাটা মাত্র 2 ঘন্টার ভিতরে শেষ করতে। তো সবাইকে স্বাগতম। আর আমরা চেষ্টা করব ভিডিওর সবাই একটু লাইভটা শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও দেখতে পারে। লাইভটা শেয়ার করার জন্য একটু অপেক্ষা করছি। আচ্ছা, লাইভটা শেয়ার করলে আসলে পরবর্তীতে তোমরা আবার ভিডিওটা দেখতে পাবো, তোমার টাইমলাইনে যাতে থেকে যায়। আমি চেষ্টা করব ভিডিওটা যাতে আবার ইউটিউবেও দিয়ে দিতে পারি, যাতে পরবর্তীতে তোমরা এই ভিডিওটা বারবার দেখে বাসায় প্র্যাকটিস করতে পারো। তো যেহেতু আমরা চেষ্টা করব যে অতি অল্প সময়ের মধ্যে মানে পুরো এইচটিএমএল চ্যাপ্টারটা পুরোটাই কভার করতে, তো ভিডিওটা শুরু করি। আচ্ছা, আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট। সবারই মনে হয় এই সম্পর্কে ধারণা আছে। আমরা এখানে যারা দেখতেছি ভিডিও, এই যে ফেসবুকের মাধ্যমে, কেউ ইউটিউবের মাধ্যমে দেখতেছো, এই ফেসবুক ইউটিউব এগুলো কিন্তু সব ওয়েবসাইট। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু এনসিটিবির ওয়েবসাইট। এই এনসিটিবির ওয়েবসাইটে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা অনেকগুলা পেজ, হোম পেজ, অ্যাবাউট এনসিটিবি, অনেকগুলা পেজ দেখতে পাচ্ছি। অর্থাৎ এরকম একটা ওয়েবসাইট বানাতে গেলে আমাদের অনেকগুলো ওয়েব পেজের দরকার পড়বে। আমরা আজকে এই ওয়েব পেজগুলো বানানোই শিখব, কিভাবে ওয়েব পেজ তৈরি করতে হয়, সেটার জন্য কি ভাষা দরকার সেটাই আমরা জানবো। যাই হোক, এই ওয়েব পেজ তৈরি করার জন্য যে ভাষাটা আমরা ব্যবহার করব সেই ভাষাটা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আচ্ছা, এইচটিএমএল হলো এইচটিএমএল হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা কি, এটা কি করে, এইচটিএমএল দিয়ে কি করে? এইচটিএমএল দিয়ে আমরা একটু আগে যেই পেজগুলো দেখলাম এরকম ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করা যায়। এটি মূলত ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, অনেকে এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে নারাজ, এটাকে অনেকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলে। তা আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ হিসেবে এইচটিএমএল কে চিনব। এইচটিএমএল দ্বারা তৈরি ফাইল সমূহকে সাধারণভাবে ওয়েব পেজ বলে, বা ওয়েব সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। মানে এইচটিএমএল দিয়ে আমরা যে পেজগুলো তৈরি করব ওগুলো হচ্ছে ওয়েব পেজ। একটু আগে আমরা যেটা ছবি দেখলাম এনসিটিভির, ওরকম। এইচটিএমএল দিয়ে কি করা যায় সেটাই আমরা এখন দেখব। এইচটিএমএল ব্যবহার করে খুব সুন্দর, একটু আগে যে দেখলাম যে ডকুমেন্টের পেজ তৈরি করা যায় এটি ফাইলে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইচটিএমএল দিয়ে যে পেজগুলো আমরা তৈরি করব তাতে কি কি থাকতে পারে। তাতে থাকতে পারে টেক্সট, তাতে থাকতে পারে ছবি, চলমান ছবি, স্থির ছবি ইত্যাদি। আর এইচটিএমএল কে কেন এটা পরীক্ষায় আসে, আমি চেষ্টা করব যে টপিকগুলো পড়াবো পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করার। যে পরীক্ষায় 2 মার্কের প্রশ্নে অর্থাৎ অনুধাবন প্রশ্নে আসতে পারে যে এইচটিএমএল কে কেন মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। আচ্ছা, তখন আমরা অ্যান্সারটা লিখব এখান থেকে। আমি তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারো প্রত্যেকটা টপিকস। ও আচ্ছা, আমরা এইচটিএমএল এর যে কি কি প্রশ্নগুলো একটু পড়া লাগবে সেগুলো আমরা একটু দেখি। তোমরা চাইলে একটু স্ক্রিনশট দিয়ে নাও। এই বছর অর্থাৎ যারা পরীক্ষা দিবা, এইচএসসি 2020 সালের পরীক্ষার্থী যারা, তাদের জন্য একটা শর্ট সাজেশন। এখানে যেই কয়টা প্রশ্ন দেওয়া আছে ইনশাল্লাহ এই কয়টা প্রশ্ন পড়লেই হবে। আর একাদশ দ্বাদশ শ্রেণীর যেই শিক্ষার্থীরা আছে ওরাও এই প্রশ্নগুলো পড়লেই হবে। এই জন্য তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো।
অর্থাৎ HTML এবং ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এ শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়লেই হবে। আর আমি ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব, তো ইউটিউবে তোমরা সার্চ দিলেই হবে কাজী জামিল ICT, তো ওখানে পেয়ে যাবা ভিডিওটা। আর আমরা স্লাইডে চলে যাই। আমরা যেটা বললাম যে HTML কে কেন মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, মানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। HTML কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলার কারণ হচ্ছে এটি কতগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি। একটু পরে আমরা এই লাইনটা ক্লিয়ার হবে এখানে কি বলছে। আর এই মার্কআপ ট্যাগের কাজ হলো ওয়েব পেজের বিভিন্ন এলিমেন্ট কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করে দেওয়া। এই লাইনটা আমরা এখন বুঝবো না, একটু পরেই আমরা বুঝতে পারবো যে HTML কে কেন মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর HTML এর পূর্ণরূপ কিন্তু হাইপার টেক্সট, অর্থাৎ এখানে হাইপার টেক্সট কেন বলা হয় HTML কে, আর HTML কে কেন মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, এটার ব্যাখ্যা আমি একটু যদি এখন শর্টকাট দিতে চাই যে আমরা HTML ল্যাঙ্গুয়েজটা লেখার সময় যেই টেক্সটগুলো ব্যবহার করব সেই টেক্সটগুলো দ্বারা কিন্তু বিভিন্ন ওয়েব পেজগুলোকে লিঙ্ক তৈরি করা যাবে, অর্থাৎ একটার সাথে আরেকটার সম্পর্ক তৈরি করা যাবে। আর এই সম্পর্কগুলো তৈরি করার জন্য আমার কিছু ট্যাগ ব্যবহার করতে হবে। এই ট্যাগগুলা কি করতে পারবে, ওই ওয়েব পেজের কোন ডকুমেন্টটা কোথায় অবস্থিত, কোন ডকুমেন্টটা কিভাবে দেখাবে, এবং সেই জিনিসগুলো কতগুলো মার্কআপ ট্যাগের মাধ্যমে দেখানো যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যাই হোক, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছবি, এই ছবিটা আসলে কার আমরা সবাই জানি, এই ছবিটা হচ্ছে টিম বার্নার্স-লি। আচ্ছা, উনি কি করছে, উনি হচ্ছে গিয়ে যখন 1990 সালে জেনেভা, সুইজারল্যান্ডের যে জেনেভা, সেখানে সান অর্থাৎ ইউরোপিয়ান নিউক্লিয়ার রিসার্চ অর্গানাইজেশন, যেটা এখানে তিনি কাজ করার সময় এই টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML আবিষ্কার করেন। 1995 সালে HTML2, আমরা জানি যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ভার্সন থাকে, তো HTML এরও কিন্তু ভার্সন আছে। HTML 1995 সালে সর্বপ্রথম যেটা মানে HTML এর পরে যে ভার্সনটা HTML2, এরপরে HTML 3.2, এরপরে একই মাসে ডিসেম্বরে HTML4, HTML5। অনেক সময় প্রশ্ন চলে আসতে পারে যে HTML4 আর HTML5 এর মধ্যে পার্থক্য কি। HTML4 হচ্ছে আগের ভার্সন, HTML5 হচ্ছে নতুন ভার্সন। HTML4 এ অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ ব্যবহার করা যেত না, HTML5 এ অডিও ট্যাগ, ভিডিও ট্যাগ ব্যবহার করা যায়। HTML4 এ থেকে HTML5 অর্থাৎ HTML4 যে কোনো ওয়েব ব্রাউজার সাপোর্ট করত, কিন্তু HTML5 যে কোনো ওয়েব ব্রাউজার সাপোর্ট করে, সেক্ষেত্রে আমাদের ডকুমেন্টের মানে ডক টাইপ HTML এই কথাটা লিখে দিতে হবে, এরকম কিছু পার্থক্য আছে। এরপর আমরা একটু দেখি যে HTML এর সুবিধা এবং অসুবিধা। HTML এর সুবিধা তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা বইয়ের থেকে পড়তে পারো। HTML এর সুবিধা কি কি, আমরা যে HTML ল্যাঙ্গুয়েজটা শিখবো একটু পরেই, সেই ল্যাঙ্গুয়েজটা ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ যে কেউ তৈরি করতে পারবে, খুব সহজেই তৈরি করতে পারবে, যে কোনো ব্রাউজার সাপোর্ট করবে। আর এটার যে সিনট্যাক্স, সেটা লেখা অনেক সহজ, এটা যে কোনো বিনামূল্যে তৈরি করতে পারবে, এরকম অনেকগুলো সুবিধা আছে। অসুবিধাও আছে। HTML দ্বারা শুধুমাত্র স্ট্যাটিক পেজ তৈরি করা যায়, ডাইনামিক ওয়েব পেজ তৈরি করা যায় না। আচ্ছা, কেন স্ট্যাটিক আর ডাইনামিক জিনিসটা কি, এই যে স্ট্যাটিক আর ডাইনামিক জিনিসটা কি সেটা যদি একটু বুঝতে চাই, তাহলে আমি বলবো যে স্ট্যাটিক পেজগুলো হচ্ছে গিয়ে, যদি একটু বাস্তবিক উদাহরণ দেই, তোমাদের যখন রেজাল্ট দেয়, অর্থাৎ রেজাল্ট দেওয়ার পরে যেই পেজটা তুমি তোমার চোখের সামনে দেখতে পাও, তুমি কি তোমার রেজাল্ট চেঞ্জ করতে পারো? SSC যখন রেজাল্ট দেয় তোমার ওই যে ওয়েবসাইটের মাধ্যমে, ওটা কিন্তু চেঞ্জ করা যায় না, অর্থাৎ ওটা স্ট্যাটিক, ওটা কোনো ধরনের পরিবর্তন করা যায় না। কিন্তু ফেসবুক তুমি যখন লগ ইন করো, তুমি পাসওয়ার্ড, তারপর সেটিংস, এগুলো পরিবর্তন করতে পারো, ইভেন তোমার নামও পরিবর্তন করতে পারো, অর্থাৎ ইউজার রিকোয়েস্ট করলে সে মানে ইউজার পরিবর্তন করতে পারে, কিন্তু এই স্ট্যাটিক পেজ কিন্তু পরিবর্তন করা যায় না। ডাইনামিক ওয়েব পেজ পরিবর্তন করা যায়, অর্থাৎ ওয়েব পেজ লোড হওয়ার পর যদি ডাটার মান পরিবর্তন করা না যায়, পরিবর্তন করা না গেলে স্ট্যাটিক, আর যদি পরিবর্তন করা যায় তাহলে হচ্ছে ডাইনামিক। আর সাধারণত ওয়েব পেজ তৈরি করতে অনেক কোড লিখতে হয়, HTML একটু বেশি কোড লিখতে হয়। হ্যাঁ, তবে HTML এর সাথে CSS যদি আমরা ব্যবহার করি তাহলে আরো কোড লিখতে একটু সহজ হয়, কোড লিখতে একটু কম হয়, সেটা অন্য কথা। নিরাপত্তা ব্যবস্থা ভালো নয়, তারপরে অনেক বেশি কোড লিখতে হয়, এগুলো তো বললাম, এগুলো আমরা সুবিধা অসুবিধাগুলো পড়ে ফেলবো HTML এর। এরপরে হচ্ছে গিয়ে আমরা এখন এই যে HTML বললাম এতক্ষণ, HTML কি দিয়ে তৈরি করে সেটাই আমরা এখন দেখবো, যে HTML কিভাবে, এই ল্যাঙ্গুয়েজটা কিভাবে আমরা লিখবো।
মনিটরে আমরা দেখতে পাচ্ছি, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এটা কি গ্রেটার দেন লেস দেন ব্র্যাকেট, কিন্তু এই এইচটিএমএল এর ভাষা এটাকে বলে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট বলে, আর এটাকে বলে স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট। এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এইচটিএমএল শুরু করতে হয়, আর স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এইচটিএমএল এর ট্যাগ শেষ করতে হয়। এটা দিয়ে ট্যাগ শুরু করে, এটা দিয়ে ট্যাগ শেষ করে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। আচ্ছা, অর্থাৎ এইচটিএমএল এর ট্যাগ হলো কিওয়ার্ড যা কোনো নির্দেশকে সুনির্দিষ্ট করে দেয়। এইচটিএমএল ট্যাগ নির্দিষ্ট কোনো নির্দেশের সাংকেতিক চিহ্ন হিসেবে বসে। ট্যাগ দুটি অ্যাঙ্গেল, এই যেটাকে কি বলে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে অবস্থিত একটি। এখন এই কথাগুলো মানে পড়তে কিন্তু অনেক কঠিন লাগতেছে, কিন্তু আমি জিনিসটা যদি একটু দেখাই তোমাদের তাহলে কিন্তু জিনিসটা ইজি হবে। একটু দেখি, আমরা যদি একটু লিখে দেখাই। আমি একটু আগে বললাম যে এইচটিএমএল এর ট্যাগ কিভাবে লিখতে হয়, আমাদের অবশ্যই এটা কি একটু আগে বললাম, এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট আর এটা হচ্ছে স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটা দিয়ে ট্যাগ শুরু করে আর এটা দিয়ে ট্যাগ শেষ করে, ভালো কথা, এভাবে ট্যাগ লিখতে হয়। কিন্তু আমরা চাচ্ছি যে একটা লেখা, ওয়েব পেজে একটা লেখা এরকম গাঢ় হবে। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড পারি তারা জানি যে লেখা গাঢ় করতে হয় কিভাবে। এই যে এই লেখাটা আমরা কি করব, একটু গাঢ় করব, এই লেখাটা আমরা একটু গাঢ়, অর্থাৎ এই লেখাটা আমরা একটু গাঢ় করব, এরকম গাঢ় করতে। কোনো লেখা যদি গাঢ় করতে চাই তাহলে এই লেখাটার আগে পরে, এটা হচ্ছে আমার এলিমেন্ট ICT, এটা আমার এলিমেন্ট। এই যে এলিমেন্টটা, সেই এলিমেন্টের আগে পরে আমার এখানে কি লিখতে হবে, বি শুরু বি শেষ। এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করে আর এই স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ করে। এখন আমরা তো উপরে যেটা দেখতে পাচ্ছি, এই অ্যাঙ্গেল ব্র্যাকেট এটা শুরু আর এটা হচ্ছে এটা দিয়ে ট্যাগ শুরু করে আর এটা দিয়ে ট্যাগ শেষ করে। কিন্তু তাহলে মাঝখানে যে আমি বি দিলাম, এই বিটা কি, বি মানে হচ্ছে বোল্ড, অর্থাৎ এই ICT এখানে মাঝখানে কি ছিল, আইসিটির আগে পরে আমি বি লিখলে লেখাটা এরকম গাঢ় হয়ে যাবে। এই জিনিসটা যদি আমরা ওয়েবসাইটে দেখতে চাই, মানে এই যে জিনিসটা পড়লাম সেটা আমরা এখন একটু দেখব। দেখার জন্য আমরা কি করব, HTML ডকুমেন্ট তৈরি করে কিভাবে সেটা একটু আমরা দেখি। আমরা এখানে লিখব নোটপ্যাড। আমরা এই অনেকগুলো এডিটর আছে, তুমি যেটা ব্যবহার করো, নোটপ্যাড প্লাস প্লাস, ড্রিমওয়েভ, অনেকগুলো আছে। এগুলো আমরা থিওরি যখন পড়বো তখন আরো জানবো কি কি IDE অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এই সফটওয়্যারগুলো ব্যবহার করে আসলে HTML ওয়েব পেজগুলো তৈরি করা যায়। তো এখন আমরা নোটপ্যাড ওপেন করে নিলাম। এই নোটপ্যাডের মধ্যে আমরা লিখব আচ্ছা, আমরা নোটপ্যাড লেখাটা একটু পরে দেখাচ্ছি, কিন্তু তোমরা চাইলে অনলাইন যে এডিটরগুলো আছে এগুলোর সাহায্যে কিন্তু খুব সহজেই দেখতে পারবা। তোমরা এখানে একটা কাজ করবা, এখানে আমরা লিখবো JS, আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবো JS বিন লিখলে প্রথমে যেটা আসবে, এই যে JS বিনের ওয়েবসাইটটা আমরা ওপেন করব। এখানে আমরা কোডগুলো লিখে সাথে সাথে আউটপুটগুলো দেখতে পারবো। আমি নোটপ্যাড দিয়ে দেখাচ্ছি, তবে এখানে একটু দ্রুত হবে। অর্থাৎ আমরা এই যে এখানে, অর্থাৎ এই বডির মধ্যে আমি এটা যদি মুছে দেই, আমরা যদি কি লিখতে চাচ্ছিলাম, যে ICT লেখাটা, এই ICT লেখাটা আমরা চাচ্ছি যে গাঢ় করব। এখন দেখো আমি ICT লিখছি, এই আউটপুটে কিন্তু ICT আসছে, কিন্তু ICT কিন্তু গাঢ় হয় নাই। এই লেখাটা আমরা গাঢ় করব আউটপুট। আমি যদি একটু জুম করি, অর্থাৎ এই লেখাটা আমরা একটু গাঢ় করব। গাঢ় করতে গেলে আমি একটু আগে বললাম যে ট্যাগ লিখতে হবে আমার। এই যে এটা হচ্ছে আমার এলিমেন্ট ICT, এটা আমার এলিমেন্ট। এই এলিমেন্টটার আগে পরে আমি লিখবো অ্যাঙ্গেল ব্র্যাকেট, অর্থাৎ এই যে আমরা দেখতেছি এই অ্যাঙ্গেল ব্র্যাকেট এটা দিয়ে শুরু করে আর এটা দিয়ে কি করে, স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ করে। আমরা এখানে লিখবো বি আর আমরা এখানে লিখবো বি শেষ। খেয়াল করো, এই যে আমাদের ICT লেখার আগে পরে আমি যে বি লিখলাম আর বি শেষ করলাম, এগুলা কিন্তু এখানে আউটপুটে কিন্তু এগুলো আসে নাই। আউটপুটে শুধুমাত্র আসছে ICT লেখাটা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে HTML ট্যাগ কাকে বলে,
ট্যাগ হচ্ছে এই অ্যাঙ্গেল ব্র্যাকেট, আর এটা হচ্ছে স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট। অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট এই এটাকে বলে স্টার্টিং ট্যাগ, আর এটাকে বলে এন্ডিং ট্যাগ। আবার আমরা বলি এই এটাকে বলে স্টার্টিং ট্যাগ, আর এটাকে বলে এন্ডিং ট্যাগ, বা এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। যেটাই যে বলুক সমস্যা নেই। তাহলে মাঝখানে বিটা কি? মাঝখানে বিটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড, আচ্ছা কিওয়ার্ড জিনিসটা কি? প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিছু সংরক্ষিত শব্দ থাকে। যেমন ফেসবুকে তোমরা কি লেখো, LOL, লোল, এটার অর্থ এটা লাফ আউট লাউড বা লটস অফ লাভ, এটা এটা সংক্ষিপ্ত রূপ। ঠিক এই বি এর পূর্ণরূপ হচ্ছে বোল্ড, অর্থাৎ আমি যখনই আইসিটির আগে পরে আমি বি লিখবো তখনই লেখাটা বোল্ড বা গাঢ় হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখি অন্য, তোমরা ধরো যারা একদম নতুন এইচটিএমএল এ, তারা আমতা যেরকম বলতে পারে যে আইসিটির আগে যদি আমি ইউ লিখি তাহলে কি হবে? ইউ, শুধু ইউ লিখলে কিন্তু কিছু হচ্ছে না। এই যে শুধু ইউ লিখলে কিন্তু কিছু হচ্ছে না, দেখো এখানে কিন্তু আইসিটি ইউ দুইটাই চলে আসছে। আমি চাচ্ছি এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে রাখবো, এটা আমি কিওয়ার্ড হিসেবে রাখবো, যে কিওয়ার্ড। এখন এই যে স্টার্টিং ট্যাগ আর এটা কি এন্ডিং ট্যাগ, অর্থাৎ এই যে ইউটা, ইউ স্টার্টিং ট্যাগ শুরু স্টার্টিং ট্যাগ শেষ, এখন কিন্তু আমার কি হয়ে গেছে, আইসিটি নিচে আন্ডারলাইন হয়েছে, একটা নিচে একটা দাগ আসছে, আন্ডারলাইন হয়েছে। এভাবে আসলে ট্যাগ শুরু শেষ করতে হয়। তাহলে আমরা দেখলাম যে ট্যাগের অংশ দুটি, একটি হচ্ছে স্টার্টিং ট্যাগ, একটি হচ্ছে এন্ডিং ট্যাগ। আর এখানে আমি যেই রকম কিওয়ার্ড লিখবো, যেমন এখানে কিওয়ার্ডগুলো আমি মুছে দিচ্ছি, আমি যদি কিওয়ার্ডগুলো দুইটার কিওয়ার্ডই মুছে দিলাম। এখন তুমি যেই রকম কিওয়ার্ড আমরা এখানে লিখবো, যেই রকম কিওয়ার্ড লিখবো ওই রকম হবে। যদি এই শুরুতে আমরা ইউ লিখি, শেষেও ইউ লিখি, তাহলে লেখাটা আন্ডারলাইন হবে। যদি শুরুতে বি লিখি, এখানেও যদি বি লিখি, তাহলে আউটপুট দেখতে থাকো তোমরা। আউটপুট কিন্তু এই যে কি হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। যদি তুমি আই লেখো দেখবা বাঁকা হবে, আই শুরু আই শেষ, আই লিখলে বাঁকা হবে। তুমি যদি স্ট্রং লেখো, STRONG, স্ট্রং শুরু, এখানে কি লিখবো, STRONG, স্ট্রং শেষ, তাহলে কিন্তু গাঢ় হয়েছে। যাই হোক, আমরা আসলে শিখলাম হচ্ছে যে ট্যাগের অংশ কয়টি। ট্যাগের অংশ হচ্ছে দুটি, একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ আর একটা হচ্ছে এন্ডিং ট্যাগ। আর এই যে মাঝখানে যে যার আগে পরে ট্যাগ লিখতে হয়, মনে রাখতে হবে এলিমেন্টের আগে পরে ট্যাগ লিখতে হয়। এলিমেন্ট মানে উপাদান। এখানে HTML এর এই টেক্সটগুলোকে কি মানে এই তোমার এই টেক্সটগুলোকে কি বলা হচ্ছে, এই মাঝখানে আইসিটি এটাকে কি বলা হচ্ছে, উপাদান। এই উপাদান বা এলিমেন্টের আগে আর পরে ট্যাগ লিখতে হয়। এই শুরুতে এটাকে বলে স্টার্টিং ট্যাগ, এটাকে বলে এন্ডিং ট্যাগ। যাই হোক, আমরা নোটপ্যাডেও জিনিসগুলো করে দেখবো। আমরা এখন এই কথাগুলো বুঝতে পারি কিনা একটু দেখি। এটাকে ট্যাগ বলে, ট্যাগের সংজ্ঞা শেষ। এই যে এখানে যেমন HTML, এখানে একটা ট্যাগের উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা, সিনট্যাক্স কি? যে কোনো প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম রচনা করার ক্ষেত্রে ব্যবহৃত কিওয়ার্ডগুলো লেখার কিছু নিয়ম নীতি আছে। যেমন আমরা নিয়ম নীতি নিয়ে লিখছি, এই নিয়ম নীতিগুলোকে কি বলা হচ্ছে, সিনট্যাক্স। এটা কিন্তু পরীক্ষায় আসে ক অথবা ক্ষয়। এটা একটু আমরা ভালো মতো স্ক্রিনশট নিয়ে নিব। এই সব নিয়ম নীতিকেই সিনট্যাক্স বলে। আচ্ছা, এখন সিনট্যাক্স, আচ্ছা দেখো, এই যে লেস দেন সাইন কিওয়ার্ড, আমি যেটাকে বলছি এটা হচ্ছে লেস দেন সাইন, এটা হচ্ছে লেস দেন সাইন, আর এটা হচ্ছে গ্রেটার দেন সাইন, আর মাঝখানে আমরা লিখলাম কিওয়ার্ড। কিওয়ার্ড কি? কিছু নিয়ম নীতি। এই নিয়ম নীতি অনুযায়ী কিন্তু কি হবে, চেঞ্জেস হবে। যেমন বি লিখলে গাঢ় হয়, ইউ লিখলে আন্ডারলাইন হয়, একটু আগে আমরা যে দেখলাম। আচ্ছা, HTML এর প্রতিটি ট্যাগ অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু হয় এবং স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ হয়। এই অ্যাঙ্গেল ব্র্যাকেটকে বলা হয় ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগ, আর এই স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট কে বলা হচ্ছে শেষ ট্যাগ বা ক্লোজিং ট্যাগ। অর্থাৎ ট্যাগের কিন্তু দুটি অংশ। আর লক্ষণীয় বিষয় হচ্ছে ট্যাগ কিন্তু শুরু করলে শেষ করতে হয়। আচ্ছা, কিন্তু যেহেতু ট্যাগ নিয়ে আলোচনা করলাম, এখানে আরেকটা জিনিস বলে দিই। ট্যাগ কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। একটু আগে আমরা যে দেখলাম, আচ্ছা দেখো এখানে কিন্তু আইসিটি লেখাটা বি লিখলেও গাঢ় হয়, স্ট্রং লিখলেও গাঢ় হয়। আমি যদি আইসিটি লেখাটা বি লিখে আমি গাঢ় করলাম, চাচ্ছি আইসিটি লেখাটা আন্ডারলাইন করব। আইসিটি লেখাটা আন্ডারলাইন করতে গেলে এই লেখাটার আগে পরে আমি লিখবো ইউ, ইউ শুরু ইউ শেষ। আচ্ছা, ভালো কথা।
এখন এই যে আইসিটি লেখাটা কিন্তু আন্ডারলাইন হলো, নিচে একটা দাগ আসছে, ভালো কথা, কিন্তু আমি চাচ্ছি এই লেখাটা না এই নিচে ব্রেক হয়ে যাক, অর্থাৎ এই পরের লেখাটা নিচে চলে যায়। এটার জন্য আমার এখানে একটা লিখতে হবে বিআর, মানে ব্রেক, বিআর। এখন তোমরা বলবো, একটু আগে বললেন যে ট্যাগ শুরু করলে শেষ করতে হয়, আপনি যে বিআর লিখলেন, ভালো কথা, ব্রেক হয়ে গেছে, নতুন লাইন তৈরি হয়েছে, তাহলে বিআর দিয়ে নতুন লাইন বা নিউ লাইন তৈরি করে, লাইন ব্রেক করে, বুঝা গেছে। কিন্তু আপনি না একটু আগে বললেন যে ট্যাগ শুরু করলে শেষ করতে হয়, এই বিআর ট্যাগটা তো শুধুমাত্র শুরু করলাম, এটা তো শেষ করিনি। আচ্ছা, মনে রাখতে হবে এইচটিএমএল এ ম্যাক্সিমাম ট্যাগগুলাই শুরু করলে শেষ করতে হয়, যেগুলা এরকম শুরু করলে শেষ করতে হয় সেগুলাকে বলে কন্টেইনার ট্যাগ। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত শিখবো, তারপর আমি টুকটাক বলে রাখছি যে এই যে দেখো এই ট্যাগটা শুরু আছে এবং শেষ আছে, এই জন্য এটাকে কন্টেইনার ট্যাগ বলা হয়। কেন কন্টেইনার বলা হয়? কারণ ও মাঝখানে কোনো কিছু কন্টেইন করছে। আচ্ছা, আর এই বিআর, বিআর শুরু আছে কিন্তু শেষ নাই, কিন্তু ও হচ্ছে এমটি ট্যাগ, খালি ট্যাগ, অর্থাৎ ওর শুরু করলে শেষ করতে হয় না। এরকম অনেকগুলো এমটি ট্যাগ আছে, অনেকগুলো কন্টেইনার ট্যাগ আছে, সেগুলো আমরা দেখব, বিস্তারিত জানবো। যাই হোক, এরপরে আমরা চলে যাই স্লাইডে। আচ্ছা, আমরা তাহলে অ্যাট্রিবিউট, এলিমেন্ট, এগুলা কি, এলিমেন্ট কাকে বলে একটু আগে আমরা পড়লাম যে যার আগে পরে ট্যাগ লিখতে হয় তাকে এলিমেন্ট বলে। এই যে আমরা একটু আগে যে করলাম, যার আগে পরে ট্যাগ লিখতে হয়, যে যার আগে এবং, অর্থাৎ এখানে আইসিটিটা এলিমেন্ট, অর্থাৎ যার আগে পরে আমরা ট্যাগ লিখবো। সবসময় যে আইসিটি থাকবে এমন কোনো কথা নেই, এখানে অন্য কথা, অন্য ওয়ার্ড, অন্য শব্দ যাই থাক, ওটাকে বলতেছে এলিমেন্ট বা উপাদান। তাহলে আচ্ছা, এরপর অ্যাট্রিবিউটটা একটু পরে বুঝাচ্ছি। আচ্ছা, অ্যাট্রিবিউটটা এখন আমরা এইচটিএমএল কিভাবে তৈরি করব সেটা একটু দেখি, কারণ এই অ্যাট্রিবিউট বোঝাতে গেলে আমাদের এটা একটু বিস্তারিত দেখতে হবে। আর এইচটিএমএল তৈরি করার পদ্ধতি, মানে এইচটিএমএল নোটপ্যাডে কিভাবে করব আমরা দেখাই। আর যাদের আসলে কম্পিউটার বা পিসি নাই, তারা একটা কাজ করতে পারো, তোমরা এই যে কোনো তোমার মোবাইলের ওয়েব ব্রাউজারে লিখে ওখানে কি লিখবা, গুগলে জেএসবিন কি লিখবা, জেএসবিন লিখলে এরকম ওয়েবসাইট আসবে, সেখানে তুমি কোড লিখলে ডাইরেক্ট আউটপুট দেখবা। হ্যাঁ, যদিও তোমার মোবাইলের স্ক্রিনটা অনেক ছোট, সেক্ষেত্রে কিন্তু এমন এমন হইতে পারে, বা এখানে আউটপুট শব্দটা একটু দূরে থাকতে পারে, কোড লেখার জায়গা থাকতে পারে, কোড লিখে ওই আউটপুট ক্লিক করলে আউটপুট চলে আসবে। যাই হোক, আর আরেকটা জিনিস এখানে তুমি লিখতে পারো যে অ্যান্ড্রয়েডের জন্য এই যে বেস্ট এইচটিএমএল অ্যাপস, এটা অ্যান্ড্রয়েডের জন্য বেস্ট এইচটিএমএল অ্যাপস, দেখো অনেকগুলো। আচ্ছা, এখানে তুমি অ্যাপস ফর অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড মোবাইল তোমাদের সবারই আছে। দেখো ওয়েব মাস্টার, তুমি গুগল প্লে স্টোরে গিয়ে ওয়েব মাস্টার লিখবা, সেটা দিয়ে করতে পারবা, এইচটিএমএল করতে পারবা। তারপর এখানে অনেকগুলো নাম আছে, দেখো যেটা তোমার ভালো মনে হয়, যেটা ফ্রি, যেটা ভালো মনে হয়, তুমি সেই টেক্সট এডিটর দিয়েই তুমি এই 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 জিনিসগুলো করো। এখানে কিন্তু অনেকগুলা টেক্সট এডিটরের ছবিও দেয়া আছে। আর না পারলে আমি তো বললামই যে গুগলে লিখলেই হবে জেএসবিন, যে যেভাবে যে এডিটর ব্যবহার করো, এটা তোমার ইচ্ছা। এখন আমরা যেটা করব, আমাদের কম্পিউটারে ডিফল্ট ভাবে, যাদের পিসি আছে বা ল্যাপটপ আছে, কম্পিউটারে ডিফল্ট ভাবে সার্চে গিয়ে বা এই স্টার্ট মেনুতে গিয়ে এখান থেকে তুমি নোটপ্যাড খুঁজে বের করবো, অথবা এখানে লিখবো আমরা নোটপ্যাড। খালি যে নোটপ্যাড দিয়ে করা যায় এমনও না, মাইক্রোসফট ওয়ার্ড দিয়েও এইচটিএমএল তৈরি করা যায়। এখন এই যে নোটপ্যাডে আমরা যেটা করব সেটা হচ্ছে ফন্ট সাইজটা একটু বড় করে নিব, এই যে তাহলে তোমাদের দেখতে সমস্যা হবে। আচ্ছা, ফন্ট সাইজটা আরেকটু বড় করে নিই। আচ্ছা, এবার দেখতে সুবিধা হবে। যাই হোক, তা আমাদের মনে রাখতে হবে যে এইচটিএমএল এর একটা বেসিক স্ট্রাকচার আছে, এইচটিএমএল এর একটা বেসিক স্ট্রাকচার আছে। আপাতত আমরা ওটায় না যাই, তোমরা আপাতত মুখস্থ করো, একটু পরে জিনিসটা বুঝাচ্ছি যে এইচটিএমএল এর বেসিক গঠন কোনটুক তোমার মুখস্থ রাখতে হবে। যেমন আমরা দরখাস্ত লেখার সময় বরাবর প্রধান শিক্ষক, নিচে আবার লিখে বিনীত নিবেদন, এই জিনিসগুলো সেম থাকে না, এইচটিএমএল এর ক্ষেত্রেও কিছু জিনিস সেম থাকবে, সেটা একটু মুখস্থ করো, একটু পরে তোমার মুখস্থ করা লাগবে না, অটোমেটিক এটা বুঝে যাবা। সেটা হচ্ছে এইচটিএমএল, এইচটিএমএল শুরু করলে আবার আমরা কি করে দিব, এইচটিএমএল শেষ করব, এইচটিএমএল শেষ। আমার সাথে সাথে মুখস্থ করো। এখন এখানে কি ভুল আছে, এখানে কিন্তু আমি স্ল্যাশ দেই নাই, এখানে কি দিতে হবে, একটা স্ল্যাশ দিতে হবে। আচ্ছা,
আচ্ছা, অর্থাৎ HTML শুরু HTML শেষ। এরপরে মনে রাখতে হবে যে HTML এর পরে কিন্তু আমার কি দিতে হবে, হেড, HEA, হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ হেড ট্যাগ শেষ। আচ্ছা, এই হেড ট্যাগের মধ্যে থাকবে টাইটেল। হেড ট্যাগের মধ্যে কি থাকবে, টাইটেল, TITLE, টাইটেল ট্যাগ শুরু, TITL, টাইটেল ট্যাগ শেষ। আচ্ছা, এখন এই হেডের পরে থাকবে হচ্ছে বডি। আচ্ছা, এই বডি ট্যাগের মধ্যে মনে রাখতে হবে যে যা লিখবো তাই আসবে। এখন আমরা একটু মুখস্থ করি। আচ্ছা, আমি যে একটু ডিজাইন করে লিখলাম, এটা কি করার কোনো দরকার আছে? না। HTML কিন্তু কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না। অর্থাৎ কেউ যদি একটা বড় হাতের, একটা ছোট হাতের এরকম লেখো, বড় হাতের ছোট হাতের মিলিয়ে মিশিয়ে লেখো, কোনো সমস্যা নাই। কেউ যদি আমি যেরকম এটা নিচে নিচে লিখলাম, যেমন HTML এর নিচে আমি শেষ করছি, আবার HTML, তারপরে এই যে হেডের নিচে ঠিক হেড, বডির নিচে বডি, এরকম কি করতে হবে না, তুমি এটা এক লাইনে লিখলেও হবে, বা সবগুলা এক বরাবর লিখলেও হবে। এখানে এক বরাবর লিখলেও হবে। এটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না, এটা নন কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। এটা মনে রাখতে হবে। ছোট হাতের বড় হাতের অক্ষরে কোনো সমস্যা হয় না, তুমি যেভাবে লিখো কোনো সমস্যা নাই। এখন আমরা বডির মধ্যে একটু লিখি। বডির মধ্যে আমরা লিখবো ওয়েলকাম। আচ্ছা, এই যে ওয়েলকাম কথাটা আমরা লিখলাম, ওয়েলকাম কথাটা যে আমরা লিখলাম, এখন আমাদের কিন্তু HTML বেসিক স্ট্রাকচার কাঠামো দাঁড় করা হয়ে গেছে। HTML এর কিন্তু এগুলো হচ্ছে মৌলিক ট্যাগ বা বেসিক ট্যাগ। কি কি বলতো, HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ, টাইটেল শুরু, টাইটেল শেষ, বডি শুরু, বডি শেষ। আচ্ছা, এখন এই ফাইলটা সেভ করে কিভাবে, এই যে ফাইলে গিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, মনে রাখবা। ফাইলে গিয়ে সেভ অ্যাজ, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ আমরা এই যে ফাইল নেমের এখানে আমরা একটা নাম দিব। যেহেতু আমাদের এটা যেটা মানে একটা নাম দিই, যে কোনো একটা। আমরা নাম দিলাম test1। তুমি যে যা ইচ্ছা তাই দিতে পারো, সমস্যা নেই। ডট htm, একটা জিনিস মনে রাখতে হবে, এই ফাইলের HTML ফাইলগুলার এক্সটেনশন হয় ডট html। তোমরা কিন্তু জানো যে এই তোমরা যখন অডিও শুনো, গান শুনো, তখন ওগুলাকে কিন্তু বলে MP3, কারণ ওগুলার ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট MP3। ভিডিও গান যখন দেখো বা শুনো, বা ভিডিও মুভিজ দেখো, ওগুলার এক্সটেনশন লেখা থাকে কিন্তু ডট MP4, MKV, এগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই ফাইল এক্সটেনশন, HTML এরটা তোমার মুখস্থ রাখতে হবে। HTML এরটা কি, HTML এর একটা নামের পরে তুমি এখানে যে কোনো একটা নাম দাও, আর ডট HTML, এটা আসবে কিন্তু পরীক্ষায় MCQ তে। ডট HTML, HTML এর এক্সটেনশন হচ্ছে ডট HTML অথবা ডট HTM। আমি কিন্তু এখানে কি লিখছি, HTM লিখলেও হবে, অথবা HTML, দুইটাই রাইট, যে যেটা লেখো। আমি ডেস্কটপ সিলেক্ট করে যেই ফোল্ডার সিলেক্ট করবো, ওখানে দিয়ে আমি সেভ ক্লিক করে দিই। এখন কিন্তু আমার একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাওয়ার কথা। আমরা নাম দিছিলাম টেস্ট। আচ্ছা, এই যে test1 নামে আমাদের একটা তৈরি হয়ে গেছে ওয়েব পেজ। এটা আমরা একটু ওপেন করি, যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করলেই হবে। এখন আমরা দেখি এই যে এখানে কি লেখা আসছে, এটা একটু জুম করি। আমরা বডির মধ্যে আমরা যদি এটাকে পাশাপাশি রাখি, এই জিনিসটাকে একটু দেখি আমরা কি হলো অবস্থাটা। আর আমাদের কোড যেন কই ছিল। আচ্ছা, ধরো এটা তুমি হারিয়ে ফেলছো, এই যে এটা কেটে ফেলছো। এখন ওই কোড কোড থেকে আনবা, এই যে ফাইলটা, এটাকে লিখবো আমরা ওপেন উইথ। যখন ব্রাউজারে দেখতে চাবো, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো, সেটা ফায়ারফক্স হোক, ক্রোম হোক, যেটা হোক। আর যদি ওই কোডটা দেখতে চাও, তাহলে ওপেন উইথ নোটপ্যাড দিলেই কোড চলে আসবে। এখন আমরা এই যে আমরা একটু দেখি কোডটা যে আমরা লিখলাম, কি কোড লেখার পরে কি আসলো সেটা একটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, যে এই যে একটা ব্রাউজার, এই যে ব্রাউজারের এই আমি যে কত কোড লিখলাম, এখানে অনেক কিছু লিখছি, এগুলো কিন্তু কিচ্ছু আসে নাই।
শুধুমাত্র বডির মধ্যে ওয়েলকাম লিখছি, ওয়েলকাম আসছে। আচ্ছা, এখানে যদি আমি ওয়েলকাম টু লিখি, ওয়েলকাম টু মাই আচ্ছা, এটা যদি আমরা একটু লিখি, দেখি তো এই যে ফাইলে গিয়ে কিন্তু আমার এটা সেভ করতে হবে। দেখি, এখন এই যে দেখো ওয়েলকাম টু মাই ক্লাস চলে আসছে, অর্থাৎ বডির মধ্যে আমি যাই লিখবো তাই আসবে, আর আগে পরে যা লিখছি এগুলো আসবে না। আচ্ছা, তাহলে এগুলা কেন দিলাম একটু বুঝাই। এই যে আমি ডকুমেন্টটা তৈরি করছি, এই ডকুমেন্টটা হচ্ছে HTML ডকুমেন্ট, এই জন্য এটার আগে দিলাম আমরা HTML শুরু, HTML শেষ। বুঝা গেছে? আচ্ছা, ভালো কথা। এরপরে এই যে ওয়েব ব্রাউজারটা, এই ওয়েব ব্রাউজারের এই যে উপরের যে একটা অংশ দেখো, এই যে এই উপরের যে অংশটা, অর্থাৎ এই যে কাটা দেওয়া যায়, মিনিমাইজ করা যায়, ক্লোজ করা যায়, এই উপরের যে অংশটা, এই উপরের অংশটাকে বলে হেড সেকশন। উপরের অংশটাকে কি বলে? হেড। অর্থাৎ আমার এই যে হেড সেকশন দিচ্ছি, হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। আচ্ছা, হেড ট্যাগের মধ্যে এই যে কোনায় যেটা থাকে এটাকে বলে টাইটেল। এখানে টাইটেল কিন্তু ডিফল্ট ভাবে নামটা দেখাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এখানে টাইটেলে কিন্তু খালি রাখছিলাম, টাইটেলে কোনো কিছু দেইনি আমি। টাইটেলে আমি যদি এখানে দেই কে যে, আমি টাইটেলে নাম দিলাম, তুমি যেটা ইচ্ছা ওটা দাও, আমি দিলাম কে যে নাম দিলাম। দেখি তো সেভ করে, যেটা ঘুল্লা দিয়ে, এই যে দেখো এখন কিন্তু হেডের মধ্যে, আমি আবার বলতেছি, এই পুরা এই অংশটাকে বলে হেড। এই হেডের মধ্যে এই কোনায় যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলে টাইটেল। এই টাইটেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কেজে দিলাম, কেজে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদি এই আউটপুটটা দেখে দেখে আমরা বলি HTML শুরু, একদম নিচে HTML শেষ। ভালো কথা। তারপরে এই যে হেড শুরু, হেড শেষ। ভালো কথা। এই হেডের মধ্যে কি আছে? টাইটেল শুরু, টাইটেল শেষ। এরপরে বডি শুরু, বডি শেষ। যা লিখবো বডির মধ্যে লিখবো, যা লিখবো বডির মধ্যে লিখবো। আচ্ছা, আমরা যদি হেড টাইটেল না দিই আমাদের কি নাম্বার কাটা দিবে? একটু আমরা না দিলাম, কোনো সমস্যা নেই। আমি কি করলাম? HTML শুরু, HTML শেষ, বডি শুরু, বডি শেষ। কোনো সমস্যা নাই, HTML ডকুমেন্ট 100% রান হবে, সবকিছু ঠিক আছে। তুমি যদি পরীক্ষার হলে সবসময় তুমি যদি এরকম একটা কাজ করো, HTML শুরু, HTML শেষ, বডি শুরু, বডি শেষ, যা লিখবা সব বডির মধ্যে লিখবা, হবে। ওই হেড টাইটেল না দিলেও হবে। আমি যদি একটু ঘুরিয়ে ফেলি, তা দেখো ওই যে ওই হেডের ওই টাইটেলের অংশটা আসে নাই। আর তুমি যদি হেড টাইটেল দিতে চাও দিবা, কোনো সমস্যা নাই। কারণ কি, এই হেডের অংশটা কিন্তু আউটপুটে আসে না। হেডের মধ্যে যে শুধুমাত্র টাইটেল ট্যাগ দেওয়া যায় এমন না। আমি একটু কিছু বলে নেই, মনে রাখতে হবে যে আমাদের যে এই যে HTML ডকুমেন্ট, এখানে ম্যাক্সিমাম ট্যাগগুলোই কিন্তু বডির মধ্যে লেখা হয়। কার মধ্যে লেখা হবে? বডির মধ্যে লেখা হবে, বডির মধ্যে। আর হেডের মধ্যে কিন্তু ট্যাগ লেখা যায়, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ, তারপরে মেটা ট্যাগ, মেটা ইনফরমেশন বর্ণনা করা থাকে মেটা ট্যাগে, তারপরে লিঙ্ক ট্যাগ, স্টাইল ট্যাগ। যদিও সেটা CSS এর জন্য, আমরা CSS এর এখানে কোনো কিছুই শিখবো না, কারণ হচ্ছে আমাদের HSC সিলেবাসে শুধুমাত্র HTML আছে। আমরা চেষ্টা করব HTML দিয়ে পুরোটা সলভ করার সবগুলো প্রবলেম। যাই হোক, আমাদের বডির মধ্যে যা আমরা চাচ্ছি, এই ওয়েলকাম লেখাটা একটু কি করব, আমি কিন্তু তোমাদেরকে বলছি যে যদি আমরা হেড অংশটা না দিই আমাদের কিন্তু কোনো সমস্যা নাই, ডকুমেন্টের কোনো সমস্যা নাই। আমরা যদি এই যে ওয়েলকাম, এই ওয়েলকামের আগে পরে যদি আমরা বি দেই, দেখি কি হয়। ওয়েলকাম, আমার এই ওয়েলকামটা আমার এলিমেন্ট, এটার আগে পরে আমি বি ট্যাগ শুরু, বি ট্যাগ শেষ করলাম, স্ল্যাশ দিয়ে বি ট্যাগ শেষ করলাম। দেখি তো আউটপুটে কি হয়। সেভ করি নি, সেভ করলাম, সেটা একটু সরিয়ে নিই। আচ্ছা, আউটপুটে কি হয়? এই দেখো ওয়েলকামটা গাঢ় হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি এই টু মাই ক্লাস এই লেখাটা নিচে নামাইতে চাই, তারপরে যেন কি ট্যাগ দেওয়া লাগে? বিআর, ব্রেক ট্যাগ। এই যে বিআর দিলেই ব্রেক, বিআর দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে? লেখাটা নিচে চলে আসবে। দেখি তো, সেভ করে লেখাটা নিচে চলে গেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যত যাবতীয় যা ট্যাগ আছে সব বডির মধ্যেই লিখতে হয়। আর ওই হেড সেকশনও ট্যাগ লেখা যায়, সেটা হচ্ছে টাইটেল, মেটা, এগুলো লেখা যায়। তো যাই হোক, আমাদের HTML এর বেসিক আলোচনা শেষ। এখন আমরা ট্যাগগুলো নিয়ে আলোচনা করব। মানে এটা আমরা নোটপ্যাডে কিভাবে করে সেটা তো দেখিয়ে দিলাম। আমরা অনলাইন এডিটরে করলে একটু আমাদের জন্য সুবিধা হয়, এই জন্য আমরা অনলাইন এডিটরে করব। আমি এটা কিভাবে আনছিলাম সেটা যদি আবার দেখাতে চাই, আমরা এখানে লিখবো JSBin, JSBin লিখে আমরা এটা ক্লিক করলেই সাথে সাথে এটা চলে আসবে। আচ্ছা দেখো, এখানে ডিফল্ট ভাবে আমাকে অনেক কিছু দিয়ে দিছে। এই জিনিসগুলো একটু ব্যাখ্যা দেই। মনে রাখবা, আমি তোমাদের শেখালাম একটু আগে HTML শুরু, HTML শেষ, তারপরে বলছিলাম যে বডি শুরু, বডি শেষ, এগুলো দিলেই হবে। আর এই যে এই অংশটা, এটা না দিলেও চলবে, এখানে এটা না দিলেও কোনো সমস্যা নাই। আর এটার উপরে একটা জিনিস দেখতে পাচ্ছ যে ডক টাইপ HTML আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে
ডক টাইপ এইচটিএমএল, এটা দিলেও হবে না দিলেও হবে। এটা দিলে কি হয়, ব্রাউজার বুঝে নেয় যে তুমি এই যে ডকুমেন্টটা লিখছো সেটা হচ্ছে HTML5 এ লেখা। HTML5.4 এর পার্থক্য একটু বলছিলাম আমি, যে এই ডক টাইপ HTML দিয়ে বোঝায় যে এই ডকুমেন্টটা HTML এ লেখা, HTML5 এ লেখা, যেটা HTML4 এ কিন্তু ডক টাইপ ডিক্লেয়ার করা একটু কঠিন ছিল, কিন্তু HTML5 এ কিন্তু তুমি ডাইরেক্ট ডক টাইপ এভাবে ডিক্লেয়ার করে দিলেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ডক টাইপ এটা এই লাইনটা না দিলেও কোনো সমস্যা নাই, আমি যদি এই লাইনটা মুছে দিই কোনো সমস্যা নাই। আমি তারপরে বলছিলাম যে এই হেড সেকশন আমরা দিব না, কোনো সমস্যা নাই, আমরা শুধুমাত্র এতটুকু রাখবো, HTML শুরু HTML শেষ, বডি শুরু বডি শেষ, যা করবো বডির মধ্যে। এখন দেখি কি কি আউটপুট আমরা করতে চাই। আমরা এই জিনিসগুলা একটা একটা করে দেখি। আমরা চাচ্ছি একটা আউটপুট করতে, কোনো লেখাকে আমরা গাঢ় করব, যদি দেখি কোনো লেখাকে গাঢ় করব। গাঢ় আসলে দুই ভাবে করা যায়, কি কি ভাবে আমি একটু দেখি। একটা হচ্ছে বিট্যাগ দ্বারা, আমরা যদি একটু এখানে দেখি বিট্যাগ, আইসিটি লেখাটা আমরা গাঢ় করব, তাহলে বিট্যাগ শুরু বিট্যাগ শেষ। আচ্ছা দেখি আইসিটি লেখাটা গাঢ় হলো। আমরা চাচ্ছি এই সেম ভাবে আইসিটি লেখাটা গাঢ় দুই ভাবে করা যায়। আমি আবারও বলতেছি, আইসিটি লেখা মানে কোনো লেখাকে গাঢ় করতে গেলে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে বিট্যাগ দিয়ে আর একটা হচ্ছে ওই লেখার আগে পরে স্ট্রং, একই আউটপুট আসবে, STRONG, স্ট্রং ট্যাগ। আচ্ছা এই দেখো আইসিটি দুইবার আসছে, এটা যদি আমরা আইসিটি বদলে অন্য কিছু দেই, ওয়েলকাম, WELCOME, যাই হোক ওই ওয়েলকাম লেখাটা দেখো এখানে কিন্তু কোনো লেখাকে গাঢ় করলাম, এই যে গাঢ়, কোনো লেখাকে গাঢ় করতে গেলে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে বি ট্যাগ দিয়ে আর একটা হচ্ছে স্ট্রং ট্যাগ দিয়ে। আচ্ছা বলো তো এটা নিচে যায় নাই কেন? আচ্ছা এই নিচে নামানোর জন্য তুমি দুইটা কাজ করতে পারো, একটা হচ্ছে বিআর, এখানে প্রত্যেকটা লেখার পরে কি বিআর, মনে রাখতে হবে বিআর এর শুরু আছে শেষ নেই, এটা একটা এমটি ট্যাগ। আমরা একটা একটা করে এমটি ট্যাগ দেখবো। এই বিআর হচ্ছে একটা এমটি ট্যাগ, এটা শুরু করলে শেষ করতে নাই। এখানে তুমি কি দিবা, বিআর, প্রত্যেকটা লাইন শেষে আমরা বিআর দিলে কি হচ্ছে, লাইনগুলো ব্রেক হয়ে যাচ্ছে। আচ্ছা বিআর না দিয়ে আমরা আরেকটা জিনিস দিতে পারি, এই আইসিটিটাকে, এই যে আইসিটি লেখাটাকে পুরো একটা এটাকে একটা আলাদা প্যারা করতে চাই, এটাকে একটা আলাদা প্যারা করতে চাই, তাহলে প্যারা মানে পি ট্যাগ, প্যারাগ্রাফ, তাহলে এটাকে প্যারাগ্রাফ হিসেবে দেখাতে চাইলে তুমি একটা পুরো লেখাটার আগে পরে, এই যে আমার যে পুরো লেখাটা আছে এই পুরো লেখাটার আগে পরে পি ট্যাগ শুরু, আমি কি দিব, পি ট্যাগ শেষ। তাহলে পি ট্যাগ দিলে দেখো এটা কিন্তু আমার বিআর ট্যাগ দেয়া লাগে নাই, কারণ পি ট্যাগের মধ্যে এই সেলফ বিআর ট্যাগ দেয়া আছে, অর্থাৎ পি ট্যাগ দিলে তোমার অটোমেটিকলি লাইনটা ব্রেক হয়ে যায়, অটোমেটিকলি লাইনটা ব্রেক হয়ে যায়, উপরে নিচে জায়গা তৈরি হয় এবং আলাদা প্যারা হিসেবে দেখায়। বুঝা গেছে? বি আর তার মানে বিআর দিয়েও কিন্তু লাইন ব্রেক করা যায়, পি দিয়েও কিন্তু লাইনটা ব্রেক হয়, কিন্তু আলাদা আলাদা প্যারা প্যারা হয়। তাহলে আমরা এই জিনিসগুলো একটু বুঝতে পারলাম। এখন আমরা যেটা দেখব, আমরা গাঢ় করা শিখে ফেললাম, তা গাঢ় দুই ভাবে করা যায়, যেটা আমরা বললাম যে একটা হচ্ছে বিআর দিয়ে, একটা বিআর দিয়ে, সরি মানে একটা হচ্ছে বি ট্যাগ দিয়ে আর একটা হচ্ছে স্ট্রং ট্যাগ দিয়ে। তাহলে গাঢ় করার ট্যাগ আমার দুটা, এটা মনে রাখতে হবে। আচ্ছা আমরা এখন আন্ডারলাইন করা শিখবো। লেখাটা আন্ডারলাইনও দুই ভাবে করা যায়। আমি অন্যান্য লাইনগুলো নিচে নিচে দিচ্ছি না, কারণ সময় নষ্ট হবে। আমি চাচ্ছি যে তোমাদের দেখাতে এই আইসিটি আর ওয়েলকামটাকে আমরা এখন আন্ডারলাইন করে দেখব কিভাবে, জানো? আইসিটির আগে পরে জাস্ট এই যে বি লিখছিলাম না, বি এর বদলে আমরা যদি ইউ লিখি, ইউ ট্যাগ শুরু ইউ ট্যাগ শেষ, ওই যে দেখো আইসিটি লেখাটা আন্ডারলাইন হয়ে গেছে। আর আমরা আন্ডারলাইন আরেক ভাবে করা যায়, এটা মনে রাখতে হবে, আইএনএস, আইএনএস, আইএনএস শুরু আইএনএস শেষ, আইএনএস, আইএনএস, ইনসাইড লাইন, মানে লাইনের নিচে একটা দাগ আনতে চাইলে আইএনএস। তাহলে দেখো আমরা এই লেখা দুটোকে কি করলাম, এই দুইটা ট্যাগ দিয়ে, একটা হচ্ছে ইউ ট্যাগ আর একটা হচ্ছে আইএনএস ট্যাগ, এই দুটো দিয়ে আন্ডারলাইন করে তোমরা বইয়ের থেকে পড়তে পারো অথবা লিখে রাখতে পারো। আমি যেটা বলতেছি যে গাঢ় করার জন্য দুটি ট্যাগ, গাঢ় করার জন্য দুটি ট্যাগ, একটা হচ্ছে বি ট্যাগ, একটা হচ্ছে একটা স্ট্রং ট্যাগ, বি ট্যাগ আর স্ট্রং ট্যাগ গাঢ় করার জন্য। আর আন্ডারলাইন করার জন্য দুটি ট্যাগ, আন্ডারলাইন বা নিচে দাগ আনার জন্য, নিচে এরকম দাগ আনার জন্য দুটি, একটা হচ্ছে ইউ ট্যাগ আর একটা হচ্ছে আইএনএস ট্যাগ। ভালো কথা। এখন যদি আমাকে বলে যে আমি লেখাটাকে গাঢ় করলাম, এখন যদি বাঁকা করতে চাই লেখাগুলো, দেখো যদি বাঁকা করতে চাও, সেম লেখা আমরা যদি এগুলো একটু লেখা যদি বাঁকা করতে চাও, বাঁকা করতে চাইলে এই আইসিটি লেখাটার আগে পরে আমরা এবার ইউ না লিখে লিখবো আই, আই শুরু আই শেষ। তাহলে লেখাটা দেখো বাঁকা হয়ে গেছে। ওয়েলকামের আগেও আমরা বাঁকা বাঁকা করতে দুই ভাবে, বাঁকা অনেক ভাবে করা যায়, তো আমি দুইটা শেখাচ্ছি। ইএম, ইএম, ইএম শুরু
ইএম শুরু, ইএম শেষ। ইএম মানে এমফাসাইজ, লেখাটাকে আমরা এমফাসাইজ দিলাম, অর্থাৎ আইসিটি লেখার আগে পরে আই দিলে লেখাটা বাঁকা হচ্ছে, এই যে দেখো বাঁকা হয়ে গেছে, আর ইএম দিলেও লেখাটা বাঁকা হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা আরো অনেকগুলো করতে পারি, এরকম অনেকগুলো ফরম্যাটিং ট্যাগ আছে যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলতেছি। তাহলে আমরা কি কি করলাম, গাঢ় করলাম, বাঁকা করলাম, আন্ডারলাইন করলাম। আমরা লেখাটাকে চাচ্ছি সামান্য একটু বড় করতে বা সামান্য একটু ছোট করতে। সামান্য একটু যদি বড় করতে চাও তাহলে আইসিটি লেখাটার আগে পরে আমরা লিখবো বিগ। আমরা কি লিখবো, সামান্য একটু যদি আমরা ছোট করতে চাই, বড় করতে চাই, বিআই, বিগ, বিগ শুরু, এই লেখাটার পরে বিআই, বিগ, বিগ শেষ। এখন দেখো স্বাভাবিকের চেয়ে লেখাটা একটু বড় বড় হচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকটা লেখার পরে কিন্তু বিআর বিআর সেম থাকবে, কারণ আমি চাচ্ছি নিচে নিচে দেখাইতে লাইনগুলা। আমি যদি এই বিআর গুলো মুছে দেই তাহলে লেখা কিন্তু এক লাইনে চলে আসবে। এখানে যে কটা বিআর আছে দেখো, আমি কিন্তু প্রত্যেকটা লাইনের পরে বিআর কমন রাখছি। কেন, আমি চাচ্ছি প্রত্যেকটা লাইনের পরে লাইনটা ব্রেক হোক, এটার জন্য প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু বিআর বিআর দেওয়া হয়েছে। যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি যে লেখাটা আইএনএস দিলাম কেন, লেখাটা আমরা চাচ্ছি যে বিগ, বিগ লিখলে সামান্য একটু বড় হবে, স্মল এস এম এ এল এল, স্মল, স্মল লিখলে কি হবে, স্মল লিখলে কি হচ্ছে, স্বাভাবিকের চেয়ে ছোট হচ্ছে। আচ্ছা, বিগ স্মলের বদলে তুমি যদি লেখো মার্ক, এম এ আর কে, মার্ক, মার্ক, মার্ক শুরু, এখানে এম এ আর কে, মার্ক, মার্ক লিখলে কি হচ্ছে, লেখাটা মার্ক, মার্ক যে হাইলাইটেড মার্কার দিয়ে যেরকম মার্ক করে এরকম হয়ে যাচ্ছে। যাই হোক, এরকম অনেকগুলো ট্যাগ আছে তোমার বইয়ে, দেখবা যে ফরম্যাটিং ট্যাগ। আমরা এইগুলো এতক্ষণ যেগুলো শিখলাম এগুলোকে বলে ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে আমরা আরেকটু আলোচনা করব আমরা যখন স্লাইডে ফরম্যাটিং ট্যাগ আসবে। এখন আমরা যেটা শেখানোর জন্য এত কিছু করলাম সেটাই আমরা একটু দেখাচ্ছি। যে এই যে আমার, যদি আমরা এটা এগুলোকে মুছে দেই, না আমরা মুছার দরকার নেই, আমরা চাচ্ছি দেখো এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা, এই যে আউটপুট বক্স, এই যে আউটপুটের মধ্যে ব্যাকগ্রাউন্ড পিছনের অংশটা কিন্তু সাদা। আমি চাচ্ছি এই বডি, এই বডির পুরাটা কিন্তু বডি, যে বডি শুরু বডি শেষ, এই যে বডি, এই বডিটা আমি চাচ্ছি যে একটু স্কাই ব্লু হোক বা ব্লু হোক বা রেড হোক, রেড কালারের হোক। তাহলে আমার কার কার্যক্ষমতা বাড়াইতে হবে, বডি ট্যাগ। এই যে দেখো, এই যে বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ, এই বডি ট্যাগের মধ্যে কিন্তু যাবতীয় যা এইচটিএমএল ডকুমেন্ট সবগুলো আমার লেখা। আমি চাচ্ছি বডির কার্যক্ষমতা বাড়াবো। বডির কার্যক্ষমতা বাড়াতে গেলে আমার এই বডি ট্যাগের সাথে স্পেস দিয়ে, আমার একটা বডি ট্যাগের সাথে স্পেস দিতে হবে, একটু বুঝছি। কার্যক্ষমতা বাড়ানোর জন্য স্টার্টিং ট্যাগে, আমি আবারও বলতেছি স্টার্টিং ট্যাগে, এন্ডিং ট্যাগে না, কিন্তু স্টার্টিং ট্যাগে বডি ট্যাগের সাথে আমরা লিখবো বিজি, বিজি, বিতে ব্যাক, জিতে গ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, কালার, সি ও এল ও আর, কালার, ব্যাকগ্রাউন্ড কালার লিখে ইকুয়াল টু দিয়ে আমরা ইনভার্টেড কমার মধ্যে লিখবো রেড, আর ই ডি, রেড। দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু রেড হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে গেছে, রেড কালার হয়ে গেছে। এখন আসো আমরা ট্যাগের কার্যক্ষমতা কিন্তু বাড়ালাম। এখানে আমরা কি করছি, এই যে দেখো বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ, এই এন্ডিং ট্যাগে কিন্তু লিখি নাই এই যে বিজি কালার রেড, এই অংশটা, এই অতিরিক্ত কথাটা কিন্তু নিচে শেষে লিখি নাই, শুরুতে লিখতে হয় সবসময়। এখন আসো আমরা অ্যাট্রিবিউটের সংজ্ঞা দেখি। কোন ট্যাগের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য স্টার্টিং ট্যাগের সাথে, এই যে স্টার্টিং ট্যাগের সাথে অতিরিক্ত যে অংশ লেখা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। এই অতিরিক্ত অংশ, দুইটা অংশ অতিরিক্ত অংশ, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এই যে বিজি কালার, এই অ্যাট্রিবিউট নেমটা স্পেস ছাড়া লিখতে হয়। তুমি যদি এখানে একটা স্পেস দাও, দেখো কোড কিন্তু হবে না, এই জন্য স্পেস ছাড়া লিখতে হয় একসাথে, বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে বলে অ্যাট্রিবিউট নেম। আর এই যে দেখো এটা এই ইকুয়াল টু দিয়ে ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয় ভ্যালু, এই ভ্যালু, ভ্যালু মান, এই মানটা তুমি যদি ইনভার্টেড কমা না দাও, ওই যে দেখো উল্টাপাল্টা আসবে কিন্তু। এই জন্য আমার কি করতে হবে, ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। এবং ইভেন তুমি এটাও কিন্তু ভ্যালুটাও কিন্তু স্পেস দিয়ে লিখতে পারবে না, তাহলে উল্টাপাল্টা কালার আসবে। এই জন্য কেন উল্টাপাল্টা আসে সেটা আমরা সামনে জানবো। বিজি কালার ইকুয়াল টু ইনভার্টেড কমার ভিতরে রেড দিলাম, ইনভার্টেড কমা দিয়ে দিলাম, এই অংশটাকে বলে অ্যাট্রিবিউট নেম, এটাকে বলে ভ্যালু। আচ্ছা, আপনি একটা কাজ করেন তো, এই যে আমাদের এখানে যে লেখা আইসিটি, এই লেখাটাকে মাঝে নিয়ে দেখান তো, এই লেখাটাকে আমরা মাঝে নিয়ে দেখাবো, আইসিটি লেখাটা। তাহলে আমার ট্যাগ কার আগে পরে যেন ট্যাগ লিখতে হবে, মনে রাখতে হবে যার উপর অপারেশন চালাবো আমি, আমার এলিমেন্ট কি, এখানে আমার এলিমেন্ট হচ্ছে কি আমার আইসিটি। তাহলে আইসিটির আগে পরে ট্যাগ লিখবো। আমি চাচ্ছি আইসিটি কে প্যারাগ্রাফে রাখি একটা, এই জন্য আইসিটির আগে পরে লিখলাম পি ট্যাগ শুরু, এই এটার পরে দিলাম পি ট্যাগ শেষ। আইসিটির আগে পরে আমি ট্যাগ লিখবো, আইসিটির আগে পরে ট্যাগ লিখবো। আমি চাচ্ছি কোনো বিআর বুয়ার দিব না, বিআর দরকার নাই। আমি এখানে আইসিটি লিখলাম, আইসিটির আগে পরে
পি ট্যাগ শুরু পি ট্যাগ শেষ, আমি চাচ্ছি এই যে আইসিটি এই লেখাটা মাঝে চলে যাক, অর্থাৎ এখানে চলে আসুক। তাহলে আমার এই প্যারাগ্রাফ ট্যাগের পি ট্যাগের এখানে হচ্ছে আমার পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ, এই প্যারাগ্রাফ ট্যাগের স্টার্টিং ট্যাগের সাথে আমরা দিব একটা স্পেস দিব, স্পেস দিয়ে আমরা লিখব কি লিখবো, অ্যালাইন, ALIGN, অ্যালাইন ইকুয়াল টু, অ্যালাইন হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আমি আবার বলতেছি অ্যালাইন হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আর ইকুয়াল টু পরে ইনভার্টেড কমা দিয়ে আমরা লিখবো ভ্যালুটা, ভ্যালু কি হবে, অ্যালাইন মানে কোথায় সরে যাবে, এই প্যারাগ্রাফটা কোথায় সরে যাবে, সেন্টারে, CENTER, সেন্টার। আচ্ছা এখন দেখো এই যে প্যারাগ্রাফটা বা এই লাইনটা কিন্তু সেন্টারে চলে আসছে। তাহলে আসো, এটা হচ্ছে পি ট্যাগ শুরু পি ট্যাগ শেষ, আমি আবার বলতেছি স্টার্টিং ট্যাগের সাথে, এন্ডিং ট্যাগে না কিন্তু, এই যে স্টার্টিং ট্যাগের সাথে আমরা অতিরিক্ত একটু অংশ লিখছি, এই অতিরিক্ত অংশটা কি অ্যাট্রিবিউট বলা হয়, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আর মাঝখানে ইনভার্টেড কমার ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালু। তাহলে আসো আমরা স্লাইডে এত কিছু বোঝানোর জন্য আমি চাচ্ছি প্রথম একটা ক্লাস একটু ইন ডিটেল হোক, আমি চাচ্ছি একদম যারা বেসিক পারো না তারা যাতে ডিটেলিং বুঝো, এর পরের ক্লাসগুলো আমি টেনে যেতে পারবো, কিন্তু আসলে প্রথমে এগুলো যদি না বুঝি অনেকের কাছে এটা বিরক্ত মনে হচ্ছে আমি জানি, কারণ যারা এগুলো আগের থেকেই পারো তাদের কাছে, কিন্তু প্রথম একটা দুইটা ক্লাস যারা একবারই পারে না, HTML জীবনে দেখেই নেই, নতুন একটা ভাষা, তাদের জন্য কিন্তু জিনিসগুলো একটু অনেক কঠিন, এই জন্য আমি একটু ইন ডিটেল বলতেছি। তো যাই হোক, তা আমরা একটু আগে পড়ছিলাম যে এই অ্যাঙ্গেল ব্র্যাকেট এটাকে ট্যাগ বলে, তারপরে পড়ছিলাম সিনট্যাক্স কি, তারপরে পড়ছিলাম হচ্ছে গিয়ে এই যে অ্যাট্রিবিউট কি, ওই যে একটু আগে বললাম ট্যাগের কার্যক্ষমতা বাড়ানোর জন্য স্টার্টিং ট্যাগের সাথে যে অতিরিক্ত অংশ ব্যবহার করতে হয় তাকে অ্যাট্রিবিউট বলে। অ্যাট্রিবিউটের দুটি অংশ, একটা হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট নেম, আর একটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। আমরা যদি এই জিনিসটা একটু দেখি, আসো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি এলিমেন্টের বিভিন্ন অংশ। আচ্ছা বলো তো কোনটা কি, এখন তোমরা 100% পারবা। আমি যদি আগের থেকে একটু বলে দেই, এটা হচ্ছে পি ট্যাগ শুরু পি ট্যাগ শেষ, এটা হচ্ছে ট্যাগ, কারণ এটা স্টার্টিং ট্যাগ আর স্ল্যাশ দিয়ে এন্ডিং ট্যাগ আছে। এই ট্যাগটার পি ট্যাগটার কার্যক্ষমতা আমরা বৃদ্ধি করলাম, কিভাবে, অতিরিক্ত অংশ জুড়ে দিয়ে, এই যে অতিরিক্ত অংশ লিখলাম, এই অতিরিক্ত অংশটাকে কি বলা হচ্ছে, অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের অংশ হচ্ছে দুটি, এটাকে বলে অ্যাট্রিবিউট নেম, এই অ্যালাইনটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আর এই যে লেফট দিলাম অর্থাৎ এটা হচ্ছে গিয়া ভ্যালু। তাহলে আমি যদি একটু নামগুলো তোমাদেরকে দেখাই, এই পুরাটা হচ্ছে HTML এলিমেন্ট, এই যে দিস ইজ HTML ক্লাস, এটা হচ্ছে HTML এলিমেন্ট, এই এলিমেন্টটার আগে পরে আমরা ট্যাগ লিখছি, ভালো কথা। এখন এই যে এলিমেন্টের যে কন্টেন্ট সেটা আমরা দেখলাম, এরপরে দেখি আমরা, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে এই যে ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এরপরে দেখো এটা হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট নেম, এটা অ্যাট্রিবিউট নেম, আর এটা হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউটের ভ্যালু। তাহলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার। এখন আসো ট্যাগের প্রকারভেদ, এটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করছি, এখন আবার ইন ডিটেল একটু বলি যে ট্যাগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটু আগে বলছিলাম যে সকল ট্যাগের স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে, বা ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ আছে, বা স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগ আছে, শুরুর ট্যাগ শেষ ট্যাগ আছে, যেভাবেই বলো, অর্থাৎ শুরু শেষ আছে, তাকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ। HTML এর ম্যাক্সিমাম ট্যাগ গুলাই কন্টেইনার ট্যাগ। আর আরেকটা আছে এমটি ট্যাগ, অর্থাৎ এটা শুরু করলে শেষ করতে হয় না, একটা শিখছি আমরা মাত্র, সেটা হচ্ছে বিআর। আমরা আসো কন্টেইনার ট্যাগের কতগুলো উদাহরণ দেখি, অনেকগুলো হতে পারে, ওই যে পি ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, এগুলো অনেকগুলো হতে পারে। যে সমস্ত ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ রয়েছে এবং তাকে কি বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর যেগুলোর শুধুমাত্র স্টার্টিং ট্যাগ আছে, কোনো এন্ডিং ট্যাগ নেই, যেমন বিআর আর এইচআর। আমরা বিআর দেখছি, এইচআরটা একটু দেখে ফেলি, যেহেতু এটা দেখা যাবে, কোনো সমস্যা নাই। এখানে দেখো আমি যদি এই কালারটা যদি মানে বাদ দিয়ে দিই, এই অ্যাট্রিবিউটের এই অংশটা যদি বাদ দিয়ে দিই, কালারটা চলে যাবে। আমি চাচ্ছি যে এই যে আইসিটি লেখাটা, এই আইসিটি লেখার নিচে এই প্রান্ত থেকে ওই প্রান্তে, বা এই যে বড় আইসিটি লেখা, এটাই চাচ্ছি, এই যে আইসিটি লেখাটা, এই আইসিটি লেখার এই প্রান্ত থেকে এই প্রান্তে একটা হরিজন্টাল রুল আসুক। সেটার জন্য আমি কি করব, যে কোনো মানে যেখানে আমি চাচ্ছি এই আইসিটি লেখার পরে চাচ্ছি সেই জায়গাটার মধ্যে আমি লিখবো এইচআর, বিআর এর মতন এইচআর, হরিজন্টাল রুল। এই হরিজন্টাল, দেখো একটা রুল চলে আসছে, একটা দাগ চলে আসছে, এটাও কিন্তু এমটি ট্যাগ। তাহলে আমরা দুইটা এমটি ট্যাগ শিখলাম, একটা হচ্ছে বিআর আর একটা হচ্ছে এইচআর। এগুলো শুরু করলে শেষ করতে হয় না, এই জন্য এগুলোকে এমটি ট্যাগ বলা হয়। মুখস্থ হয়েছে সবার, আশা করি হয়ে গেছে। আর যে ইমেজ আছে, ইনপুট আছে, এগুলো আমরা দেখবো, মানে সামনে যখন করব তখন অটোমেটিক চলে আসবে ইমেজ ট্যাগ, ইনপুট ট্যাগ, ওগুলোও এমটি ট্যাগ। আর বাকি যত ট্যাগ আছে সবগুলো হচ্ছে গিয়ে কন্টেইনার ট্যাগ। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি HTML এর স্ট্রাকচার, এটাও আমরা পড়ে ফেলছি, এখন আমাদের স্লাইডগুলো খুব দ্রুত হবে। আমরা HTML এর স্ট্রাকচার একটা হিউম্যান বডির মতন, একটা মানুষের মতন। আমি ধরো তোমার নিজের দিকেই তাকাও, তোমার নিজের মাথাকে তুমি একবার মাথার উপর অংশ
কে যদি HTML ধরো, একবার তোমার পায়ের অংশটা হচ্ছে HTML শুরু, এই HTML শুরু HTML শেষ। আচ্ছা, তোমার হিউম্যান বডির ঠিক এরপরে কি শুরু হচ্ছে, হেড শুরু হচ্ছে, দেখো এই যে হেড শুরু হেড শেষ। আচ্ছা তুমি নিজের দিয়েই দেখো তো, তোমার হেডের মধ্যে তোমার মুখটা আছে না, অবশ্যই মুখ আছে, ঠোঁট আছে, চোখ আছে, ওগুলো হচ্ছে টাইটেলের মতন, এই যে টাইটেল, ঠিক আছে। এরপরে হেড হেড যখন শেষ হয়, হেড তোমার হেডটা যখন শেষ হচ্ছে, তুমি দেখো তো তোমার কি শুরু হচ্ছে, বডি। দেখো তো তোমার হেড শেষ হওয়ার পরে কি শুরু হচ্ছে, বডি। অর্থাৎ HTML এর দুইটা অংশ, একটা হচ্ছে হেড সেকশন, এই হেড সেকশন, আর একটা হচ্ছে বডি সেকশন। আচ্ছা হেড সেকশন কিন্তু আমাদের HTML CSS এর যে স্টাইল ট্যাগ সেটা থাকে, লিঙ্ক ট্যাগ থাকে, মেটা ট্যাগ থাকে, অনেকগুলো ট্যাগ বলছি, টাইটেল ট্যাগ, মেটা ট্যাগ, বেস ট্যাগ, লিঙ্ক ট্যাগ, এগুলা এই ট্যাগগুলা হেড সেকশনে থাকে। আর হেড সেকশন এটা নিয়ে তেমন আলোচনা না করলেই হবে তোমাদের এই HSC লেভেলে। আর যে বডি শুরু বডি শেষ যাবতীয় যত ট্যাগ আছে আমরা বডির মধ্যে লিখবো, এগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলছি। আর HTML এ দেখো একটা ওয়েবসাইট, এই যে এখানে একটা ওয়েবসাইটের লেআউট বা কাঠামো দেওয়া আছে, দেখো ওয়েবসাইটের লোগোটা কোথায় হবে, তারপরে এই টুলগুলো কোথায় হবে, মেইন কন্টেন্ট গুলো কই থাকবে, হেডার কই থাকবে, ফুটার কই থাকবে, স্লাইড বার কই থাকবে, গ্যালারি কই থাকবে, এই যে বিভিন্ন কোন অংশে কি থাকবে, এইটাকে বলা হচ্ছে HTML এর এই যে লেআউট। অর্থাৎ একটি ওয়েব পেজকে সুন্দর করে সাজাতে আমরা যেই আকর্ষণীয় করে মানে তোলার জন্য যেই কাজগুলো করি, মানে সেটা কিন্তু মানে পরিকল্পনা বা ছক, এক কথায় ওয়েবসাইট সুন্দর করে সাজানোর জন্য যে পরিকল্পনা ছক তৈরি করি সেটাকে লেআউট বলে। আচ্ছা HTML এ মনে রাখবা, এই যে এখানে আমরা ফেসবুকের মতন সুন্দর ওয়েবসাইট বা আরো সুন্দর সুন্দর ওয়েবসাইট যদি তৈরি করতে চাই, তাহলে কিন্তু শুধুমাত্র HTML দিয়ে হবে না, আমার HTML এর সাথে আরো কিছু লাগবে, সে CSS, PHP, জাভা বা JS, জাভাস্ক্রিপ্ট, এগুলো কিন্তু লাগবে না। অর্থাৎ আমরা HTML দিয়ে শুধুমাত্র স্ট্যাটিক পেজ তৈরি করা যায়, ডাইনামিক পেজ তৈরি করা যায় না। তবে HTML এর সাথে তুমি যদি CSS ব্যবহার করো, তাহলে কিন্তু তুমি বা ডিপ ট্যাগ ব্যবহার করো, ডিপ ট্যাগ, তাহলে কিন্তু এই লেআউট গুলো তৈরি করতে পারবা। বা ফ্রেম সেট, যদিও এখন আর ফ্রেম সেট ব্যবহার করা হয় না, ফ্রেম সেটের বদলে আই ফ্রেম চলে আসছে। অর্থাৎ একটু এই লাইনগুলো আমরা যদি একটু পড়ি, দেখো একটি ওয়েব পেজকে সুন্দর করে সাজাতে লেআউটের গুরুত্ব অপরিসীম। একটি আকর্ষণীয় ওয়েব পেজকে তৈরি করতে অবশ্যই লেআউট সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আগে শুধুমাত্র HTML ব্যবহার করেই লেআউট তৈরি করা হতো, কিন্তু বর্তমানে HTML ও CSS একত্রে লেআউট তৈরি করা হয়। তিন ভাবে লেআউট তৈরি করা যায়, মানে এই যে এরকম যে খন্ড খন্ড ভাগে ভাগ করবা, বিভিন্ন ডিজাইন করবা, টেবিল আকারে, টেবিল, ডিপ ট্যাগ দিয়ে, এগুলো আমরা দেখবো সবগুলাই ফ্রেম সেট, যদিও ফ্রেম সেট এখন ব্যবহার করে না, আই ফ্রেম ব্যবহার করে। যাই হোক, লেআউট আমাদের শেষ। এখন আমরা একটু দেখি যে এই যে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, HTML ডকুমেন্টের হেড সেকশনে কি কি এলিমেন্ট থাকে ব্যবহার করা যায়, সেটা আমি একটু আগে বলছিলাম যে হেডের মধ্যে হেডের মধ্যে টাইটেল হয়, মেটা হয়, তুমি এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, একটু বাসায় পড়ে নিতে পারো, লিঙ্ক, বেস, এগুলা জাস্ট একটু MCQর জন্য মুখস্থ করতে পারো, এই অংশগুলো না পড়লেও চলবে। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে আমাদের HTML ডকুমেন্টে বডি সেকশনে কিছু ট্যাগ, বডি সেকশনে আমরা কি কি ব্যবহার করেছিলাম, এ ট্যাগ আমরা ব্যবহার করা এখনো শিখি নাই, একটু পরে আমরা শিখবো। আমরা দেখি এখানে কোনটা কোনটা শিখছি। বি ট্যাগ, হ্যাঁ বি ট্যাগ শিখে ফেলছি। বি ট্যাগ একটা কন্টেইনার ট্যাগ, 100% কন্টেইনার ট্যাগ। এটা কি করে, টেক্সটকে বোল্ড করে, শিখছি মানে গাঢ় করে। বি ট্যাগ শিখলাম আমরা। স্ট্রং ট্যাগ, এখানে দেখো স্ট্রং ট্যাগও শিখে ফেলছি। স্ট্রং ট্যাগ কি করে, স্ট্রং ট্যাগও গাঢ় করে, একই জিনিস। বি ট্যাগ দিয়ে যা করে স্ট্রং ট্যাগ দিয়ে তাই করে। আচ্ছা আমরা ব্লক কোড, এটা একটু দেখে আসি। ব্লক কোড বা কিউ, এটা যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে, যদি আমরা চাচ্ছি এই আইসিটি লেখাটা ইনভার্টেড কমা হোক, তাহলে এই যে আমার এলিমেন্ট হচ্ছে আমার আইসিটির আগে পরে ইনভার্টেড কমা দেওয়ার জন্য, কোটেশন দেওয়ার জন্য আমি কিউ লিখবো, কিউ শুরু, আর এখানে কি করব আমি ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে কিউ শেষ। এগুলো তোমরা একটু দেখে নিও, কারণ আমি এত সময় নষ্ট করতে চাচ্ছি না। যে কিউ দিলে কিন্তু কোটেশন হয়, সেটা আমরা দেখলাম। এখানে যে ট্যাগগুলো আছে সবগুলোর ব্যবহারই আমাদের লাগবে। আচ্ছা স্লাইড, আচ্ছা যাই হোক, তাহলে আমরা এরপরে ব্লক কোড বা কিউ এটা শিখলাম। বিআর শেখা হয়ে গেছে আমাদের। এই বিআর দিয়ে কি যেন করে, লাইন ব্রেক করে। ডিডি, ডিএল এগুলো আমরা পরে শিখবো, এটাও পরে শিখবো, অটোমেটিক চলে আসবে। আসো আমরা একটা খুব গুরুত্বপূর্ণ, আচ্ছা এইচআর শিখে ফেলছি। তারপরে হচ্ছে গিয়ে আই ট্যাগ শিখে ফেলছি। আই ট্যাগ যেটা এখানে বড় হাতের দেওয়া আছে, তুমি আমরা ছোট হাতের ব্যবহার করলে হবে। আই ট্যাগ হচ্ছে ইটালিক করে, বাঁকা করে, এটা আমরা শিখে ফেলছি। আই আর ইএম দিয়ে বাঁকা করে, IREM দিয়ে। এই ইমেজ ট্যাগ এখনো শিখি নাই। IMG ইমেজ ট্যাগ এখনো শিখি নাই। LI লিস্ট আইটেম, এগুলো আমরা এখনো শিখি নাই। OL এটা শিখি নাই। প্রি ট্যাগটা একটু দেখে ফেলি। স্ট্রং ট্যাগ শিখে ফেলছি।
আচ্ছা, আন্ডারলাইন ইউ ট্যাগ যেটা, আন্ডারলাইন ইউ ট্যাগ যেটা, সেটা আমরা শিখে ফেলছি। তাহলে আমরা একটু প্রি ট্যাগটা দেখি। প্রি ট্যাগ যেহেতু এখানে দেয়া আছে, একটু প্রি ট্যাগটা দেখি। প্রি ট্যাগটাও কিন্তু কন্টেইনার ট্যাগ। একটা জিনিস দেখবো আমরা এখানে। আমি চাচ্ছি যে দেখো, আমি যদি একটু লিখি যে WEL, অনেক দূরে লিখলাম COM, কাম, ওয়েলকাম, মাঝখানে লিখলাম টু, তারপরে লিখলাম আবার একটু দূরে লিখলাম, আবার অনেক দূরে লিখলাম মাই। এই যে লেখাটা, এই যে আমি দেখো আমি লিখলাম কিভাবে স্পেস স্পেস দিয়ে, এই জিনিসটা কিন্তু ওইভাবে আসে নাই। আমি চাচ্ছি আমি বডির ভিতরে যেইভাবে লিখছি সেম টু সেম যদি ওয়েব পেজে দেখাতে চাই, তাহলে তুমি একটা কাজ করতে পারো। প্রি ট্যাগ শুরু, প্রি ট্যাগ শুরু, তুমি কি করতে পারো, প্রি ট্যাগ শেষ। দেখো তো প্রি ট্যাগ দিলে কি হচ্ছে, লেখাটা আমি যেভাবে টাইপ করছি ঠিক ওইভাবে আসছে। তুমি প্রি ট্যাগ দিও না, প্রি ট্যাগ না দিলে কি হচ্ছে, প্রি ট্যাগ যদি না দিই আমরা, কি হচ্ছে লেখাটা যেমন ওরকম কিন্তু হচ্ছে না। কিন্তু প্রি ট্যাগ তুমি দাও, দিলে কি হচ্ছে, লেখাটা যেরকম টাইপ করছো ঠিক ওইভাবেই আসবে। বুঝা গেছে? এটা হচ্ছে প্রি ট্যাগের কাজ, প্রি ট্যাগের কাজ। আর আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা, এটা শেষ, এটা শেষ। আমরা চাচ্ছিলাম H1 থেকে H6 পর্যন্ত দেখব। জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই H1 থেকে H6 এটাকে বল, এটা এগুলো কন্টেইনার ট্যাগ, কিন্তু এগুলোকে বলে হেডিং ট্যাগ। এটাকে বলে হেডিং ট্যাগ। আর আমার এখানে কিন্তু প্রত্যেকটার মিনিং লেখা আছে। যদি স্ক্রিনশট নিতে চাও, একটু বড় করে দিচ্ছি, স্ক্রিনশট নিতে পারো। দেখা যাচ্ছে না, যাই হোক। এখন দেখো আমরা চাচ্ছি যে এই যে H1 থেকে H6 পর্যন্ত, এটা আমরা চাচ্ছি যে এবার একটু দেখি। হ্যাঁ, এই যে স্ক্রিনশট নিতে পারো। এখানে এই ট্যাগগুলা প্রত্যেকটা তুমি করে করে দেখবা কোনটা দিলে কি হয়। আমি কিন্তু সবগুলোই শিখাবো এখানে। আর এই প্রত্যেকটার ব্যবহার লেখা আছে, বর্ণনা লেখা আছে, এগুলো বাসায় শিখতে হবে। আর H1 থেকে H6, এই যে দেখো H1 থেকে H6 খুব ইম্পর্টেন্ট, এটাকে বলে হেডিং ট্যাগ। এই হেডিং ট্যাগ গুলো মোট কয়টি আমি একটু দেখি। আচ্ছা, তোমাদের আরেকটি ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে HTML এর এখানে লিখতে পারো ওয়েব, এখানে গিয়েও তোমরা করতে পারো ওয়েব 3 স্কুল, WEB ওয়েব 3SC ওয়েব 3 স্কুল। এই ওয়েব 3 স্কুলে গিয়ে তুমি এই যে HTML টিউটোরিয়াল এখানে ক্লিক করবা। HTML এর প্রত্যেকটা টিউটোরিয়াল সিরিয়াল বাই দেয়া আছে। এখানে এখানে তুমি লিখবা। যেমন দেখো এখানে এক্সাম্পল দেয়া আছে না, এখানে ট্রাই ইয়োরসেলফ দিবা। ট্রাই ইয়োরসেলফ দিলে ওই যে একই, ওই যে আমরা যেরকম জেএস বিনে যেরকম করলাম না, সেরকম। এই যে দেখছো। এখন আমরা যদি দেখি এখানে দেখো এই যে কি লিখছে, দিস ইজ এ হেডিং, এই লেখাটা, আর দিস ইজ এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ। ধরো আমরা এখানে এখানে লিখি, আমরা এটা মুছে দেই, মুছে দিলে ওখানেও মুছে যাবে। মুছে দেওয়ার এখানে এটা দিয়ে তুমি যদি করো, এখানে গিয়েও করতে পারবা। এখানেও তোমার এডিটর কোনো দরকার হবে না, ডাইরেক্ট সরাসরি ব্রাউজারে করতে পারবা। যাই হোক, আমরা একটু রান ক্লিক করি। রান ক্লিক করলে এটা একদম খালি, কিছুই নাই। আমরা চাচ্ছি এই যে H1, খেয়াল করো এখানে আমি চাচ্ছি একটা, আমি এখানে চাচ্ছি কি একটা কাউ প্যারাগ্রাফ হোক। আমি কেমন চাচ্ছি, যে এখানে একটা কাউ নামে একটা প্যারাগ্রাফ, ধরো একটা প্যারাগ্রাফ হোক। আমি এখানে একটা প্যারাগ্রাফ, কাউ প্যারাগ্রাফে কি থাকতে পারে, এত লেখার টাইম নেই। কাউ 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 কাউ, এই যে কাউ প্যারাগ্রাফ, এই কাউ প্যারাগ্রাফের আমি চাচ্ছি, একটু রান করি। একটা প্যারাগ্রাফ কিন্তু এখনো তৈরি হয়নি, দেখছো। এখন আমরা যদি প্রত্যেকটার পরে পরে বিআর বিআর দেই, বিআর, এটার পরেও আমরা একটা বিআর বিআর ট্যাগ দিব। এখন রান করে দেখি। এখন দেখো কিন্তু একটা প্যারাগ্রাফের মতন হয়ে গেছে। তারপর আমি চাচ্ছি যে এটাকে একটা পি ট্যাগের মধ্যে রাখতে। পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগ শুরু, এই শেষে একটা পি ট্যাগ স্ল্যাশ দিতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ, একটা পি ট্যাগের মধ্যে রাখছি। এখন আমরা দেখি এটা কিন্তু আলাদা একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেছে। একটু জুম করে দেখাই,
যাই হোক, এই যে দেখো আলাদা একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেছে। আমি চাচ্ছি এই প্যারাগ্রাফের একটা হেডিং হোক। আমি চাচ্ছি এখানে আমি 3টা প্যারাগ্রাফ তৈরি করব, 3টা, এরকম 3টা প্যারাগ্রাফ তৈরি করব, 3টা প্যারাগ্রাফ তৈরি করব। দেখি তো 3টা প্যারাগ্রাফ হয়েছে কিনা। হ্যাঁ, 3টা প্যারাগ্রাফ হয়েছে। আমি চাচ্ছি প্রথম প্যারাগ্রাফটার হেডিং দিব কাউ। চাচ্ছি এখানে কি লিখবো, COW, কাউ। আমি চাচ্ছি, দেখো এখন এটার কিন্তু কোনো হেডিং, ওইভাবে হেডিং কিন্তু সুন্দর লাগতেছে না। আমি চাচ্ছি এই কাউ লেখাটা অনেক বড় হোক, গাঢ় হোক, মোটা হোক। তাহলে আমি এটার আগে পরে আমি দিলাম H1 শুরু, H1 শেষ করতে হবে স্ল্যাশ দিয়ে। এই যে দেখো, এখন রান দেই। এই যে কাউটা কিন্তু কি হয়ে গেছে, এই প্যারাগ্রাফটার হেডিং হিসেবে আসছে। H1 হচ্ছে সবচেয়ে বড়। তুমি যদি H1 এর বদলে H2 দাও, খেয়াল করো, H1 এর বদলে H2 দাও, খেয়াল করো এখানে আমি কি দিলাম, H2, H2, H2 দাও, রান করো। এই যে এটা কিন্তু আরেকটু ছোট হয়েছে। এবার তুমি যদি H3 দাও পরেরটায় যদি H3 দাও, এভাবে H6 পর্যন্ত দেওয়া যায়, H6 পর্যন্ত দেওয়া যায়। এটা H3 দিই। এভাবে হেডিং দেওয়ার জন্য আমরা, তাহলে এই হেডিং ট্যাগ কি কি করতেছে আমরা একটু দেখি। হেডিং ট্যাগ কি করতেছে, লাইন ব্রেক করে। ভালো কথা, লাইন ব্রেক করতেছে। এই প্যারাগ্রাফের হেডিং হিসেবে দেখাচ্ছে লেখাটা গাঢ় হচ্ছে, বড় হচ্ছে, মোটা হচ্ছে। তাহলে এই হেডিং ট্যাগ গুলো H1 থেকে H6 পর্যন্ত, হেডিং ট্যাগ কয়টি, H1 থেকে H6 পর্যন্ত। অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে হেডিং ট্যাগ কিন্তু H1 থেকে H6 পর্যন্ত। একটু দেখাই, 6টাই দেখাই, 1 2 3 4 5 6। তুমি সিরিয়াল বাই দেখো, এগুলো কিন্তু এখন বড় হচ্ছে, বড়ই আছে, কারণ সবগুলো H1 দেওয়া। তুমি প্রথমটা H1, পরেরটা দিলা H2, এরকম হেডিং ট্যাগ 6টা। পরীক্ষা আসতে পারে হেডিং ট্যাগ কয়টা, 6টা। হেডিং ট্যাগ কি করে, লেখাটি বড় করে, গাঢ় করে, মোটা করে, লেখা বড় করে, গাঢ় করে, মোটা করে, লাইন কিন্তু অটোমেটিক ব্রেক করে। এই জন্য হেডিং ট্যাগের পরে বিআর ট্যাগ বা পি ট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটার জন্য মনে থাকে অটো ব্রেক হয়ে যায়। আর লাস্ট ওয়ান হচ্ছে H6। আচ্ছা, তাহলে হেডিং ট্যাগ 6টি, H1 থেকে H6 পর্যন্ত। H1 সবচেয়ে বড়, H2 হচ্ছে H1 থেকে একটু ছোট, H3 H2 এর থেকে ছোট, H4 H3 থেকে, H5 H4 এর থেকে, H6 H5 এর থেকে ছোট। এভাবে বলতে হবে। কেউ যদি H7 দেয় পাকনামি করে, কেউ যদি দেয় 7, এই ধরো এটা একটু 7 দিলাম, তুমি আবিষ্কার করলে তো হবে না। এখন দেখো তো, এটা কিন্তু হেডিং হিসেবে আসে নাই, এটা একটা ডিফল্ট সাইজ, যেটা ওই সাইজে চলে আসছে। এটা কিন্তু আর গাঢ় হয় নাই, মোটা হয় নাই, না। অর্থাৎ তুমি H6 পর্যন্ত আছে, H7 নাই। মনে রাখতে হবে হেডিং ট্যাগ হচ্ছে 6টি। কথাগুলো বারবার বলি কারণ এগুলো MCQ তে আসে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা H1 এর এই ট্যাগগুলো দেখে ফেললাম। আর যেগুলো টুকটাক বাকি আছে এগুলো আমরা একটু দেখব। আর আমরা আরেকটা ইন্টারেস্টিং ট্যাগ দেখে ফেলি, না হলে এটা আমাদের পরবর্তীতে কভার হবে না। একটা ইন্টারেস্টিং ট্যাগ হচ্ছে গিয়ে, আমরা যদি এগুলো একটু মুছে দেই, রান করি, দেখো সাদা খালি হয়ে গেছে আবার। আমি বলছিলাম যে এই হেড এগুলো না দিলেও চলে, এগুলো না দিলেও চলে। তোমার যদি মনে না থাকে, তুমি শুধু ডিফল্ট ভাবে এতটুকু দিয়ে নিবা। রান দিলাম খালি একবারে। আমরা চাচ্ছি যে কি লিখতে, H2O, H2O। এটা ধানমন্ডির একটা রেস্টুরেন্ট না, ও নাম তো
হ্যাঁ H2O। আচ্ছা এই যে H2O, তোমরা আবার বলো না যেটা ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট আছে। H2O আমরা চাচ্ছি, এখন H2O সংকেত কিন্তু হয়নি কেন? কারণ এই দুইটাকে আমার নিচে নামা, আমি একটু রান করে দেখি, এই যে হয় না, কিন্তু এই দুইটা যদি একটু নিচে থাকতো তাহলে কিন্তু H2 সংকেতটা ঠিক ছিল। তাহলে এখন আমার এই দুইটাকে নিচে নামাইতে হবে। আসো, কোনো লেখাকে, কোনো এলিমেন্টকে, এটা হচ্ছে এলিমেন্ট আমার, এই এলিমেন্টটাকে তুমি নিচে নামাবা, সেটা 2 লাইন হোক 5 লাইন হোক যাই হোক, কাউকে, যে কাউকে তুমি যদি এই যে কোনো টেক্সটকে নিচে নামাতে চাও, মানে নিচে দেখাতে চাও, নিচে দেখাতে চাইলে সেই টেক্সটটার আগে পরে, আমি আবারও বলতেছি, ট্যাগ কিন্তু লিখতে হয় আগে পরে। ট্যাগ কিন্তু লিখতে হয় কোথায়? আগে পরে লিখতে হয়। কার আগে পরে? 2 এর আগে পরে। 2 এর আগে পরে আমি লিখবো, আমি নিচে নামাবো। নিচে নামানো কি জানো? নিচে নামানো হচ্ছে, আমি যদি একটু বলি, পানির নিচ দিয়ে কি চলে? সাবমেরিন চলে। সাবমেরিন, সাব মানে নিচে, সাব মানে নিচে, সাব বার্গার। তারপর হচ্ছে গিয়ে যদি বলি যে সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টরের নিচে সাব ইন্সপেক্টর, তো সাব মানে নিচে বা সাবস্ক্রিপ্ট, এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে সাবস্ক্রিপ্ট। তাহলে আমরা মনে রাখার খাতিরে আমরা ওই সাব ইন্সপেক্টর দিয়ে মনে রাখতে পারি। এই 2 রে যদি আমি বলি ভাই তুই সাব ইন্সপেক্টর, অর্থাৎ SUB সাব শুরু, আর এই 2 এর পরে যদি আমরা স্ল্যাশ দিয়ে লিখে দিই SUB সাব শেষ, তাহলে দেখো তো এইবার কিন্তু আমরা 2 এর আগে পরে কি লিখলাম? 2 এর আগে পরে লিখলাম সাব শুরু সাব শেষ, সাব মানে নিচে। দেখি তো কি হয়, দুইটা কিন্তু নিচে চলে গেল। এই রান করার পরে দুইটা কিন্তু আগে কিন্তু এখানে ছিল, এখন কিন্তু নিচে চলে আসছে, অর্থাৎ সাব মানে নিচে। আচ্ছা এখন আমরা চাচ্ছি A স্কয়ার প্লাস B স্কয়ার এটা লিখতে, A স্কয়ার প্লাস B, সরি, এখন A স্কয়ার প্লাস B স্কয়ার কই? A স্কয়ার প্লাস B স্কয়ার তো হয় নাই, এখানে কি হয়েছে? A2 প্লাস B2 হয়ে গেছে। আমি চাচ্ছি এই দুইটা স্কয়ারে যাক, মানে এই দুইটা উপরে যাক। তাহলে কোন লেখাকে উপরে নিতে গেলে, ওই যে আকাশে ওড়ে কে? সুপারম্যান, আকাশে ওড়ে সুপারম্যান, তো সুপারম্যানকে সংক্ষেপে আমরা কি বলবো? সুপ, SUP, সুপ। সুপ দিলে উপরে চলে যাবে, সুপ, সুপ শুরু সুপ। সুপ মানে কিন্তু সুপার স্ক্রিপ্ট, সুপ মানে হচ্ছে সুপার স্ক্রিপ্ট, এগুলো যেন মনে থাকে। তাহলে দেখো সাপ সুপ, দেখি তো, এই যে এটা কিন্তু উপরে চলে গেছে, উপরে চলে গেছে। আর এই টুটা উপরে নিব, তাহলে এটার আগে পরে আমরা কি লিখবো? SUP সুপ। কি লিখবো? সুপ শুরু SUP, সুপ শেষ। তাহলে সুপ দিলে কি হয়? লেখাটা উপরে চলে যায়। আচ্ছা বলো তো, এই যে এইটা আর এটা কেন নিচে যায় নাই? আমার কি দেওয়া লাগবে? এখানে একটা বিআর দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? বিআর দিলে সেটা নিচে চলে যাবে। আমরা জানি এমটি ট্যাগ, বিআর শুরু আছে শেষ নেই, অন্যগুলা কন্টেনার ট্যাগ শুরু করলে শেষ করতে হয়। এই যে এখন দেখো হয়ে গেছে। আমি চাচ্ছি এর উপরে বি, বি এর উপরে সি। দেখো যদি এমন থাকে, এর উপরে থাকবে বি, ঠিক বি এর উপরে আবার থাকবে সি, বলে বুঝি নেই, সবগুলো উপরে উপরে থাকবে। তাহলে দেখো এটার আগে পরে উপরে থাকার জন্য SUP সুপ, সুপ দিলাম না, এই বি কে আমি উপরে নিতে চাই, তাহলে আবার SUP সুপ, সুপ, সুপ শেষ। কিন্তু কি হচ্ছে দেখো, আমি যদি একটা বিআর দিয়ে দিই তাহলে একটু দেখতে ভালো হবে। আচ্ছা লেখাটা নিচে গেছে, কিন্তু এর উপরে কিন্তু বি আসছে, এই যে এর উপরে বি আসছে। আমি চাচ্ছি আবার এই বি এর উপরে সি আসুক। তাহলে তুমি দেখো এই যে বিটাকে তো তুমি এখানে যে শেষ করে দিছো, শেষ করা কিন্তু যাবে না, শেষ করা কিন্তু যাবে না। তখন তুমি এটা কন্টিনিউ রেখে এখানে কি করবা? SUP সুপ শেষ, আবার SUP সুপ শেষ। দেখি তো এটা, তাহলে দেখো এর উপরে বি, বি এর উপরে সি। কিভাবে হলো এই জিনিসটা অনেকেই মনে হয় একটু বুঝে নেই। আমি যদি একটু বলি, আমি এতটুকু আমি চাচ্ছি শুধুমাত্র এর মানে থাক কে, যদি আমরা একটু দেই, এটা একটু মুছে দেই, একটু মুছে দেই, এখন তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো এ আর বিসি, ভালো মতো দেখো, এ আর বিসি খেয়াল করো। এই জন্য কি করছি? সুপ, সুপ মানে সুপারম্যান মানে সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট শুরু সুপার স্ক্রিপ্ট শেষ, শেষ, অর্থাৎ এই পুরা বিসিটা উপরে উঠে গেছে, ভালো কথা। এখন আমি চাচ্ছি বি এর উপরে আবার সি উঠতে, বি এর উপরে সি উঠতে। তাহলে এই যে দেখো তুমি কিন্তু এই পুরাটাকে উপরে উঠাই দিছো।
এখন শুধুমাত্র এই সিটাকে কি করতে হবে, আগে তুমি পুরাটাকে তো উঠাইছো, ভালো কথা, সুপ শুরু সুপ শেষ, এখন তুমি চাচ্ছ সিটাকে উপরে উঠাবা। সিটা উপরে উঠানোর আগে সি এর আগে পরে কি লিখতে হবে, সুপ শুরু সুপ শেষ। তাহলে লেখো সি এর আগে 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 লেখো এস ইউ পি সুপ শুরু সুপ শুরু, আর সি এর পরে কি লিখবা স্ল্যাশ দিয়ে এস ইউ পি সুপ শেষ। এখন রান করে দেখি আমরা। এই যাই হোক, এই সাবস্ক্রিপ্ট আমরা ইনশাল্লাহ পারবো, কোনো সমস্যা নাই। এগুলোকে বলে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, কোনো লেখাকে উপরে উঠাতে নিচে নামাতে না। তুমি পরীক্ষায় যদি আসে সাবস্ক্রিপ্ট কি, তুমি লিখবা যে সাবস্ক্রিপ্ট কোনো লেখাকে উপরে দেখাতে, সরি কোনো লেখাকে নিচে দেখাতে বা নিচে নামাতে সাবস্ক্রিপ্ট, আর উপরে দেখাতে সুপারস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। এভাবে যে কোনো ইকুয়েশন বা অনেক বড় ইকুয়েশন তৈরি করা যাবে। আমরা যখন কোশ্চেন সলভিং করব লাস্ট ক্লাসে, তখন এরকম কিছু কোশ্চেন দেখব। আচ্ছা, যাই হোক, তাহলে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আমাদের শেষ। এখন তোমাদের বাড়ির কাজ যেটা, দেখো তো কোনটি এমটি ট্যাগ, এখানে তোমরা আমরা জানি, আমি জানি সবাই পারবা। এখানে বলছে কোনটি এমটি ট্যাগ, কে বলতে পারবে এখানে এমটি ট্যাগ কোনটা? এখানে কিন্তু বি আছে, বি আর নাই কিন্তু, ভুলে আবার এটা দিও না। আই কিন্তু ইটালিক বাঁকা করে, বি কিন্তু গাঢ় করে, ইএম কিন্তু বাঁকা করে, আই আর ইএম কিন্তু একই বাঁকা করে, আর বি আর স্ট্রং কিন্তু একই গাঢ় করে। এখানে ইমেজ, ইমেজ হচ্ছে এমটি ট্যাগ। বি, আমরা এমটি ট্যাগ গুলো মুখস্থ করি, বিআর আইএমজি এইচআর, এই তিনটা। যাই হোক, আর এই যে আমাদের এই জিনিসগুলো বাসায় মানে কাজ থাকবে তোমাদের। এই যে ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার, যেমন নোটপ্যাড, তারপরে ব্রাউজার, এগুলো আমরা জানি। ওয়েব পেজ তৈরি করার পদ্ধতি আমরা জানি, এগুলো আমরা সব দেখে ফেলছি। এখন আচ্ছা, আমাদের এটা হাউ টু ক্রিয়েট এইচটিএমএল ফাইল, এটা কিন্তু আমরা তৈরি করা শিখে ফেলছি। এটা এই স্লাইডটা আমরা দেখতে চাচ্ছি না, কারণ এগুলো আমরা তৈরি করে ফেলছি। দেখি, আমাদের অবশ্যই একটা অপারেটিং সিস্টেম লাগবে। যেমন তুমি অ্যান্ড্রয়েডে করলে অ্যান্ড্রয়েড, উইন্ডোজে করলে উইন্ডোজ, লিনাক্সে করলে লিনাক্স, আর যে সকলের এডিটর নোটপ্যাড অনেকগুলো আছে, তুমি যেটা ব্যবহার করো, এগুলো নিয়ে আমি আলোচনা করছি। আর ভাষা লাগবে, যে ভাষায় আমরা এইচটিএমএল বানাই, এইচটিএমএল, সিএসএস, পিএসপি, জাভা স্ক্রিপ্ট, মাইএসকিউএল, এই যে কোনো একটা ভাষা দিয়ে আমরা এই ওয়েব পেজগুলো তৈরি করব। আর ব্রাউজার লাগবে, এগুলো দেখানোর জন্য বিভিন্ন এই যে ব্রাউজার, ক্রোম, ফায়ারফক্স, তোমরা সবাই অপেরা মিনি ব্যবহার করো, যে যেটা, সাফারি, এই অ্যাপেলের জন্য সাফারি, এগুলো হচ্ছে ব্রাউজার। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, আর আমরা এই এগুলো তো আমরা সব করে ফেলছি। এরপরে হচ্ছে গিয়ে আমরা যে এগুলো সব দেখে ফেলছি, আর ভাষা হিসেবে আমরা এগুলো আমরা সব করে ফেলছি, এগুলো দরকার নেই। তারপরে আমরা এটাও আমরা করে ফেলছি। আমরা কিন্তু এতক্ষণ অনেক কিছু পড়ছি, হয়তো বা বোঝা যায় নাই যে কতটুকু পড়া হলো। আমরা হেডিং ট্যাগ গুলো কিন্তু পড়ে ফেলছি। এখানে দেখো, এটা হচ্ছে H6, এটা 5 দিয়ে, এরকম 6টা হেডিং ট্যাগ। কয়টা? এটা কিন্তু H1 দিয়ে করছে, দেখলেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, কোন অক্ষরটি সবচেয়ে বড় এমসিকিউ তে আসবে। এই যে তোমরা কিন্তু প্যাচ লাগাই দাও, এই 6 কে মনে করো বড়, কারণ ওই যে 6 মনে হয় বড়, না, 6 সবচেয়ে ছোট, আর H1 সবচেয়ে বড়। এটা এমসিকিউ তে আসবে, মনে রাখতে হবে। যাই হোক, তাহলে H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ, আর H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ মোট 6টি, এগুলো আমরা নিয়ে আলোচনা করছি, এগুলো আমরা দেখাইছি। এরপরে আমরা ফরম্যাটিং ট্যাগ, এটাও আমরা দেখে ফেলছি। আমাদের অনেকগুলোই শেষ, আর 2-3 মিনিট ক্লাস হবে, বেশিক্ষণ না। তোমাদের বোঝা যাচ্ছে যে অনেকেরই ধৈর্য নাই। আচ্ছা, ফরম্যাটিং ট্যাগ গুলো যেন কি, ওই যে আমরা টেক্সটের বিভিন্ন আকার আকৃতি দিলাম, গাঢ় করলাম, বাঁকা করলাম, মোটা করলাম, আন্ডারলাইন করলাম। আমি আবার মনে করিয়ে দিচ্ছি, গাঢ় হচ্ছে বি ট্যাগ শুরু, বি ট্যাগ শেষ, স্ট্রং ট্যাগ শুরু, স্ট্রং ট্যাগ, বি আর স্ট্রং দিয়ে গাঢ় করে, আই আর ইএম দিয়ে বাঁকা করে, আই আর ইএম দিয়ে বাঁকা করে, ইউ আর আইএনএস, ইউ ট্যাগ আর আইএনএস, ইউ ট্যাগ হচ্ছে আন্ডারলাইন, আইএনএস হচ্ছে ইনসাইড লাইন, এই দুইটা ট্যাগ দিয়ে আন্ডারলাইন করে। এগুলো মনে রাখতে হবে। সাবস্ক্রিপ্ট হচ্ছে গিয়ে নিচে, সুপারস্ক্রিপ্ট হচ্ছে উপরে। আর প্রি ট্যাগ লেখাটা যেমন আছে ওরকম দেখানোর জন্য আরেকটা ইন্টারেস্টিং দেখাই দিই, মনে থাকবে না, পরে আমি একটু দেখাই দিচ্ছি। তুমি যদি কোনো লেখাকে চলমান করতে চাও, আমার এই পুরা লেখাটা, এই যে পুরা লেখাটা টেলিভিশনে যে স্ক্রোলিং হয় নিউজগুলা, এই পুরা লেখাটার আগে পরে আমি পুরা লেখাটাকে এলিমেন্ট ধরতেছি। আমি পুরা লেখাটার আগে পরে আমি লিখলাম মার কিউ, আমি কি লিখতে চাই, এম এ আর মার কিউ ইউ ডাবল ই, মার্কিউ ট্যাগ শুরু, আর আমরা এটাকে কি করব, মার্কিউ ট্যাগ শেষ। মার্কিউ করলে কি হয় দেখি আমরা, লেখাটা চলমান হবে। রান করে দেখি, দেখো লেখাটা চলমান হচ্ছে।
মার্কিউ ট্যাগ করলে লেখাটা চলমান। এই মার্কিউ আপ, মার্কিউ এখানে অ্যাট্রিবিউট দিতে পারো, সেটা আমরা পরে সময় পেলে দেখবো। এখন আমরা মার্কিউ ট্যাগটা দেখলাম, মার্কিউ ট্যাগটা লেখাটা চলমান করে। এখন তুমি এই মাঝখানে যা খুশি তা দিতে পারো, তুমি যা খুশি তা লিখতে পারো। এখানে যদি রান দিই দেখো কিচ্ছু লিখি নেই, মাঝখানে মার্কিউর মাঝখানে তুমি যা খুশি তা লিখতে পারো, WELCOME, তুমি যা খুশি তা লিখতে পারো। আচ্ছা এখন এই যে দেখো ওয়েলকামটা, তুমি আরো 3 4টা 5টা লাইন যা খুশি তা লাগবে। মার্কিউর আগে মার্কিউ দিলে কি হয়, লেখাটা কি হয়, চলমান হয়। আমরা জানি, এটা আমরা শিখে ফেললাম। এই ফরম্যাটিং ট্যাগগুলো জানলাম, ফরম্যাটিং ট্যাগগুলোর কাজ কি সেগুলো জানবো। এই ফরম্যাটিং HTML এ ফরম্যাটিং ট্যাগের মানে ফরম্যাটিং করার জন্য যে সকল ট্যাগ ব্যবহার করা, অর্থাৎ লেখা গাঢ় করা, মোটা করা, এগুলা না। যাই হোক, অক্ষর মোটা করা আমরা শিখছি। অক্ষর মোটা করে দুই ভাবে, কেমনে যেন, বি ট্যাগ আর স্ট্রং ট্যাগ দিয়ে। আন্ডারলাইন করে কিভাবে সেটাও শিখছি, মানে অক্ষর ফরম্যাট করা, অক্ষরগুলো শিখছি। প্যারাগ্রাফ পি ট্যাগ, এটা আমরা শেখা শেষ। এখন আমরা এখানে কিছু ফরম্যাটিং ট্যাগগুলো দেখবো। তোমাদের মনে আছে কিনা? স্মল, হ্যাঁ মনে আছে। স্মল ছোট করে, তারপরে বিগ দিয়ে স্বাভাবিকের চেয়ে বড় করে। এগুলো একটু তোমরা নোট করে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো। কোনো লেখা বি আর স্ট্রং, এই যে লেখা আছে, কোনো লেখাকে মোটা করার জন্য দুইটা ব্যবহার করা হয়, বি আর স্ট্রং, মনে যেন থাকে। কোনো লেখাকে আন্ডারলাইন করার জন্য দুইটা ব্যবহার করা হয়, আই আর আইএন, ইউ আর আইএনএস। কোনো লেখাকে বাঁকা করার জন্য ওই আই আর কি যেন, ইএম, আই আর ইএম। এখানে লেখা, সরি, এখানে দেখো তোমরা চাইলে এটাকে আমি যদি জুম আউট করে দিই, হ্যাঁ তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা এখান থেকেও নিতে পারো, পরবর্তীতে নোট করে ফেলো। অর্থাৎ এই সবগুলা ট্যাগে কিন্তু আমরা শিখে ফেলছি। এখানে যে কয়টা যা আছে সবগুলো কিন্তু আমাদের শেখা শেষ। এই যে আচ্ছা এটা দেখি নেই আমরা, সরি এটা দেখি নেই। অর্থাৎ কোনো লেখার মাঝখানে দাগ আনতে, এই জিনিসটা আমরা একটু দেখি, একটু দেখে ফেলি। আমরা চাচ্ছি ওয়েলকাম লেখাটার মাঝখানে আমি দাগ আনবো। খেয়াল করো, ওয়েলকাম লেখাটার মাঝখানে আমি একটা দাগ আনবো, একটু ওয়েলকাম লেখাটার মাঝখানে দাগ আনবো। সেটার জন্য আমরা কি করব, আচ্ছা কেটে তোমরা যেটা মনে থাকে সেটা একটু বলো না। ডেল কি, আমরা যদি বলি DEL, ডেল, ডেল মানে ডিলিট। যদি ডেল দেই, ডেল দিলে কি হবে, DEL, ডেল দিলে হবে হচ্ছে লেখাটা কেটে যাবে। আমি ডেল দিয়ে করব না, আমি অন্য একটা দিয়ে করব, আমি স্ট্রাইক দিয়ে করব। স্ট্রাইক দিয়ে দেখি হয় কিনা। স্ট্রাইক ট্যাগ শুরু, কি করতে হবে, স্ট্রাইক, ডেলের বদলে আমি চাচ্ছি স্ট্রাইক দিব। কি দিব, স্ট্রাইক ট্যাগ দিব। আচ্ছা, STRIKE, স্ট্রাইক শুরু। এখানে আমি লিখবো স্ট্রাইক, STRIKE, স্ট্রাইক শেষ। এখন দেখো স্ট্রাইক দেওয়ার কারণে লেখাটা কিন্তু কেটে গেছে। ডেল দিলেও কাটে, স্ট্রাইক দিলেও কাটে, যে যেভাবে করো। বিআর দিলে লেখাটা নিচে নেমে যাবে। এই যে ডেল দিলেও কাটবে, স্ট্রাইক দিলেও কাটবে। আরেকটা আছে, কেউ যদি স্ট্রাইক না দিয়ে শুধু এস দাও, কেউ যার যেটা ইচ্ছা, শুধু এস দিলাম, এস ফর স্ট্রাইক, শুধু এস, তাহলেও কিন্তু লেখাটা কেটে যাবে। বুঝা গেছে? প্রত্যেকটা লেখার পরে বিআর দিলে লেখা নিচে যায়, সেটা আমরা জানি। যাই হোক, লেখা কাটার জন্য কি করতে হয়, এই তিনটা ব্যবহার করতে হয়। তোমার যেটা পছন্দ তুমি সেটা করবা। লেখাটি কাটার জন্য কি ব্যবহার, এই লেখাটি এভাবে কাটার জন্য কি হয়, ডেল, এস আর স্ট্রাইক, এই তিনটা ব্যবহার করা হয়। এটা শিখে ফেলছি। এক্স স্কয়ার লেখাটি কিভাবে করব, এই যে দেখো এক্স, এটাকে বলে সুপারস্ক্রিপ্ট আকারে পাওয়ার জন্য, এক্স এর উপরে এটা দেওয়ার জন্য। আর কোন লেখাকে নিচে নামানোর জন্য, এই যে নিচে নামানোর জন্য সাবস্ক্রিপ্ট, এগুলো আমরা দেখে ফেলছি, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। এখন তুমি নিজের ইচ্ছা মতন যদি করতে চাও, ফরম্যাটিং সাজাইতে চাও, সেটার জন্য প্রি ট্যাগ, আচ্ছা এইটা স্ক্রিনশট দেওয়া শেষ। এই পেজটা স্ক্রিনশট দিয়ে নাও। আমাদের ফরম্যাটিং ট্যাগ আর লাগবে না, এইচএসসি লেভেলে এই কটা বলি হবে। প্রি ট্যাগটা কেন করে সেটাও তো বলে ফেলছি। তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে ফন্ট ট্যাগ থেকে শুরু করব। আমাদের এইচটিএমএল এর রাতে এমন কিছু নাই, দেখো স্লাইড কিন্তু অল্প কয়েকটা আছে। প্রথম ক্লাসগুলো একটু লেন্দি হলো, আমি জানি অনেকে একটু বিরক্ত হলো। ক্লাসটা কেমন লেগেছে জানি না, তোমরা একটু কষ্ট করে সবার সাথে শেয়ার করো। আর তোমাদের ভালো লাগার উপরে নির্ভর করছে যে আমি পরবর্তী টিউটোরিয়ালগুলো দিব কিনা। আর আমরা আরো HTML শেখার পরে আমরা আসলে এগুলোর বাস্তবিক লাইফে কি প্রয়োগ সেটাও আমরা দেখব, সমস্যা নাই। আর আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো আর
বাসায় থাকো, সেফ থাকো।